Right, I think like yes, আমরা লাইভে এখন রাইট একটু ওয়েট করি। ভাই দেখেন তো আপনাকে যে লিঙ্কটা দিচ্ছে এটাতে আপনি ক্লিক দিলে যাচ্ছে কিনা। It's working. আমরা শুরু করি ভাই। আই থিঙ্ক আস্তে আস্তে I don't know even if people will join. তো দেখা যাক, being positive. তো বেসিকলি আমাদের বিয়ন্ড দ্য কিউবিকলের ফার্স্ট এপিসোড বলা যায়, পাইলট এপিসোড, অ্যান্ড হোপফুলি আমরা ইন দ্য লং রান এই জিনিসটা আরো মেনটেন করবো, উইকলি না হলেও বাই উইকলি, ডিপেন্ডিং অন আসলে আমরা কতটা ফ্রি থাকি. But hopefully on the weekends we will be arranging sessions like this with people from the industry, from different industries, দেখা যাক. Because আমার মনে হয় যে the reason behind this whole Beyond the Cubicle is আসলে আমরা যখন অফিসে থাকি we find experiences and situations যেগুলো আসলে it's very overwhelming to a lot of people. অনেক কিছু অনেক নতুন সিচুয়েশনস হয়, অনেক কিছু অনেক সিচুয়েশন এরকম হয় যে আমরা কখনো অ্যান্টিসিপেট করবো আমরা কর্পোরেট লাইফে, এটাও ভাবি না আসলে. তো অল দোজ এক্সপিরিয়েন্সেস এন্ড এট দ্য সেম টাইম আসলে আমাদের স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে, যেমন আমি এইচআর পার্সন, ইকবাল ভাই এইচআর পার্সন, আমাদের লাইফে হচ্ছে এইচআর রিলেটেড কি কি আমরা ফোকাস করছি, কি আমরা শিখছি, কি আমরা শিখাতে পারছি, অর্গানাইজেশনস গুলা কিভাবে সেগুলো ডিল করছে, সো সবকিছু একটা পার্সপেক্টিভ দেওয়ার জন্য এই জায়গাটা ইটস আ ভেরি ওপেন প্ল্যাটফর্ম. আমরা সিন্স আমার মাই স্পেসিফিক ফোকাস, এন্ড আই থিঙ্ক এটা ইকবাল ভাইয়ের সাথেও অ্যালাইন হয় যে উই বিলিভ যে the whole HR prospect আমাদের বাংলাদেশি মার্কেটে it's very looked upon as something which is unnecessary, which I believe is the most brutal thing anyone can say, because এটা একটা HR একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে কোম্পানি. তো my long term perspective till I die, আমার চেষ্টা এটাই থেকে যাবে যে না, আমি HR কে একটা খারাপ
এইচআর একটা খারাপ জিনিসের থেকে ভালো জিনিস বানান। সো দ্যাটস মাই ফাইট টিল মাই ডেথ। অ্যান্ড হোপফুলি আমাদের এই সেশনগুলো যেগুলো আমরা করতে চাচ্ছি সামনে, সেগুলোতে হয়তো একটু একটু করে সবকিছু তুলে ধরার চেষ্টা করব, অনেক এক্সপিরিয়েন্সেস জানবেন, হোপফুলি সেগুলোতে মাইন্ডসেট গুলো চেঞ্জ হবে। এন্ড ইউনো আই এম প্রিটি শিওর অনেকে এগ্রি করবেন, অনেকে ডিসএগ্রি করবেন। প্লিজ ডু লেট আস নো। অ্যান্ড ইয়া, হোপিং ফর দ্য বেস্ট উইথ বিয়ন্ড দ্য কিউবিকল। অ্যান্ড আজকে অ্যাজ ইউ ক্যান অল সি যে হচ্ছে আমার সব থেকে প্রিয় একজন মানুষ ইকবাল হোসেন ভাই। উনি কারেন্টলি পিপল অ্যান্ড কালচার হেড হিসেবে কলপলকে আছেন। And he used to be my previous lead as well. আমি বস বলতে চাই না বিকজ আমার মনে হয় যে বস টার্মটা does not go with this person because he is an amazing leader. And it's an honor to be able to share the same platform ভাই with you. এখানে আপনার সাথে কথা বলতে পারা, it is also an achievement. And এই ইন্ডাস্ট্রিতে এসে আপনার সাথে পরিচয় হয়, এটা তো আর বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি আমার লাইফে, বিকজ the amount of things that I've learned from you, I'm trying to implement it. I'm ওইটারও extended version গুলা জানার চেষ্টা করতেছি, and it just has been a driving factor and a motivating factor যে না, you have to keep on running. And also আপনার একটা স্টেটমেন্ট টু হ্যাভ পেশেন্স এন্ড হ্যাভ ইমোশনাল ইন্টেলিজেন্স, দিস হ্যাজ অলওয়েজ, এখনো দিস হ্যাজ বিন সামথিং যেটা আমি এভরি ডে I try to implement in personal life হোক, career হোক. This is something I try to follow. So yeah, I'm looking forward to having more sessions with you and with other guests as well alongside with you. So ভাই আপনি আপনার ইন্ট্রোডাকশন দেন, আমি তো অনেক কিছু বলে ফেললাম, আপনার একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেন and আমরা আপনার জার্নিটা পুরো ইন্ডাস্ট্রিতে শুনবো আস্তে আস্তে। আমি আসলে নিজেকে খুবই ছোট মানুষ মনে করি। ইন্ট্রোডাকশন দেওয়ার মতো তেমন কিছু এখন অর্জন করতে পেরেছি বলে মনে করি না, বাট স্টিল এটা যেহেতু একটা ফর্মাল লাইফ, বলার চেষ্টা করছি আপনার রিকোয়েস্টে। আমি বেসিক্যালি আমার এইচআর ক্যারিয়ারটা শুরু করি হচ্ছে ব্যাক ইন 2016, একদম বছরের শুরুতে, 2016-তে। তো জাস্ট আফটার মাই পোস্ট গ্রাজুয়েশন, আমি আমার গ্রাজুয়েশনের পর পরই হচ্ছে একটা কলেজে, নামটা এখন বলছি না, একটা কলেজে হচ্ছে পার্ট টাইম লেকচারার হিসেবে জয়েন করেছিলাম আফটার মাই গ্রাজুয়েশন, এলং সাইড মাই পোস্ট গ্রাজুয়েশন। তো তখন হচ্ছে আফটার পোস্ট গ্রাজুয়েশন আমি বেসিক্যালি জয়েন করি একটা বিপিও প্লাস ই কমার্স প্ল্যাটফর্ম। বেসিক্যালি তাদের হচ্ছে একটা বিপিও প্রজেক্ট ছিল, পাশাপাশি একটা ই কমার্সের কিছু সাইট ছিল তাদের। তাদের হচ্ছে অনলাইনে গাড়ি কেনা বেচা থেকে শুরু করে জব পোস্টিং সাইট, এরকম কিছু কাজ প্রজেক্ট ছিল ওখানে। তো ওইটা আমার ফার্স্ট জব ছিল, সেখানে আমি এইচআর হিসেবে মোটামুটি মোর দেন 3 আওয়ার্স জব করি। তারপর আমি চলে যাই হচ্ছে লাকিলি সাউথ টেক লিমিটেডে জয়েন করার একটা সুযোগ আমার সামনে আসে। বেসিক্যালি তখন এটা বাংলাদেশের লিডিং সফটওয়্যার ফার্ম ছিল ওই সময়কার। 1996-এ প্রতিষ্ঠিত একটা কোম্পানি, বাংলাদেশের একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রির একটা পায়োনিয়ার কোম্পানি বলা চলে তাকে। তো ওইখানে কাজের শুরুতেই বেসিক্যালি আমি হচ্ছে মোটামুটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাছাকাছি আসা সুযোগটা আমার হয়। তো খুবই ভালো একটা জার্নি ছিল। সেখানে আমি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে, এইচআর এক্সিকিউটিভ হিসেবে 3.5 ইয়ার্স এর মতো জব করি। দেন আমি মুভ করি হচ্ছে ইউএস বাংলা সফটওয়্যার কনসার্ন, টেকনোম্যাক্স সফটওয়্যার লিমিটেড নামে, যেটা এখন অপারেট হচ্ছে। বেসিক্যালি এটার স্টার্টিংটা ছিল ইউএসবি টেক, পরবর্তীতে রিব্র্যান্ড হয় ডিজিগেট 360 লিমিটেড, এবং ফাইনালি এটাকে রিব্র্যান্ডিং করা হয় টেকনোম্যাক্স সফটওয়্যার লিমিটেড নামে। তো ওই কোম্পানির জার্নি শুরু থেকে আমি ছিলাম, মোটামুটি আমি ফার্স্ট এইচআর ছিলাম বলা চলে। ফার্স্ট 1 ইয়ার আমার হাতেই এটা অপারেশনটা মোটামুটি চলেছে ওখানে। পরবর্তীতে আপনারা আসছেন, বাকি হিস্ট্রি আপনারা জানেন। হ্যাঁ, আমার সাথে কো ফাইটার ছিলেন সেখানে। তো এখানেও মোটামুটি 2 বছরের বেশি কাজ করার পর আমি মুভ করি হচ্ছে কলপলক লিমিটেডে, এই যে পিপল অ্যান্ড কালচার লিড বেসিক্যালি। তো এখানে আপাতত আছি। এই তো যদি সামারি বলে, আমার প্রফেশনাল সামারি এটাই আসলে। সরি আমি আমার আপনার কাছে কোয়েশ্চেন যে আপনার বিগেস্ট ট্রানজিশনটা ফ্রম এন এইচআর ডিপার্টমেন্ট টু পিপল অ্যান্ড কালচার লিড, এটার যে হোল জার্নিটা, মানে আপনি কি কখনো এটা ইমাজিনও করতে পারছিলেন যে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট ইউল বি ওয়ার্কিং বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে, আপনি একটা পিপল অ্যান্ড কালচার
ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন রাদার দেন জাস্ট এইচআর ডিপার্টমেন্ট? আসলে আপনি জানেন, কারণ আমরা যখন টেকনোনেক্সে ছিলাম আমরা কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমরা আমাদের টিমের নামটা চেঞ্জ করব, আমরা পিপল এন্ড কালচার করব, বিকজ উই ওয়ান্টেড টু বি ফোকাসড অন পিপল এন্ড বেসিক্যালি কালচার। যেহেতু পিপল এন্ড কালচার আর এইচআর বেসিক্যালি ফাংশন যদি আমরা চিন্তা করি অলমোস্ট সেম, বাট পিপল এন্ড কালচার বিষয়টা অনেকটা বেশি পিপল ফোকাস, অনেক বেশি কালচারাল ফোকাস এখানে থাকে। তো এটা আমার খুব আগে থেকে ইচ্ছা ছিল যে আমি এরকম একটা কালচার, একটা গুড কালচারাল কোম্পানিতে কাজ করা, যেখানে কালচারটা খুবই এমপ্লয়ি ফ্রেন্ডলি হবে, খুব ভালো একটা কালচার বিলং করবে, যেখানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই সিনিয়ররা সবাই হচ্ছে তাদের পিপল ওরিয়েন্টেড হবে। সরি, তো এই কম্পুলোকে আসার পর যেটা আমার মাথায় আসলো যে এটাই হচ্ছে ওই রকম একটা পারফেক্ট প্লেস যেখানে আমি এই নামটা ইমপ্লিমেন্ট করতে পারি। কারণ এখানকার কালচারের কথা যদি আমি বলি, ইফ ইউ নো, আপনি যদি গ্লাস ডোরের রিভিউ গুলা চেক করেন বা ফেসবুক রিভিউ গুলা চেক করেন, আপনিও বুঝতে পারবেন যে কল্পলোক সম্পর্কে মানুষ আসলে কি মনে করে। এখানকার পাবলিক রিভিউ গুলা কিন্তু খুবই পজিটিভ। ইভেন আপনি যদি র্যান্ডমলিও ফিডব্যাক নেন যে তারা কল্পলোক সম্পর্কে কি ভাবছে, এটা আমাদের কারেন্ট এমপ্লয়ি হতে পারে, আমাদের কোনো ইন্টারভিউ দিয়ে গেছে এমন হতে পারে, আমার বিশ্বাস আমি বলতে পারি যে তারা সবাই একবারকে স্বীকার করবে যে না, এখানকার কালচার আসলে ভালো। কারণ এখানে একটা খুব সুন্দর একটা কালচার মেনটেন করা হয়। আমি অবশ্যই এটা সবচেয়ে বড় ক্রেডিট দেবো আমাদের এমডি এন্ড সিইও আমাদের নাজরুল ভাইকে, যিনি আসলে এখানে খুবই সুন্দর একটা এমপ্লয়ি কালচার মেনটেন করে আসছেন ফর দ্য ভেরি বিগিনিং অফ হিজ বিজনেস। তো আমি যখন তাকে ফার্স্ট প্রপোজ করি যে ভাই আমরা কি কাজটা করতে পারি, এইটার তো একটা ট্রেডিশনাল থিঙ্কিং, আমরা হয়তো বা একটু অ্যাডভান্স হয়ে পিপল এন্ড কালচার নামটাতে যেতে পারি কিনা, তখন আমাদের ফোকাস অনেক বেশি আমাদের পিপলের প্রতি, আমরা আরো বেশি ফোকাস করতে পারবো, কালচারটাকে আরেকটু বেশি ফোকাস দিতে পারবো। তো আমি যখন তাকে বিষয়গুলো একটু বুঝিয়ে বললাম, তখন তিনি একটা জাস্ট হাসি দিয়ে বললেন যে হোয়াই নট, আমরা অবশ্যই সেটা পারি, এবং ইট সাউন্ডস গুড অলসো, পিপল এন্ড কালচার দেন এইচআর। তখন আসলে তার পারমিশনটা পাওয়ার পর আমিও মনে হলো যে না, সামথিং আমি একটা, আমার অবশ্যই আমার একটা ড্রিম আমি বাস্তবায়ন করতে যাচ্ছি, যে আমি ট্রেডিশনাল এইচআর থেকে পিপল এন্ড কালচার নামটাতে আমরা মাইগ্রেশন করতে যাচ্ছি। তো তখন থেকে বেসিক্যালি আমরা হচ্ছে, এবং এই ডিসিশনটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই নামটা চেঞ্জ করিনি, আমরা এটা নিয়ে ইন্টারনালি আরো কিছু কাজ করেছি। আমরা বোঝার চেষ্টা করেছি যে জাস্ট হচ্ছে টাইটেলটা চেঞ্জ করার তো ইজি ব্যাপার, এনি টাইম আমরা সেটা করতে পারি, কিন্তু এটা করার পিছনে আমাদের আরো কি কি বিষয় খেয়াল রাখা উচিত, আরো কোন কোন জায়গায় ফোকাস বাড়ানো উচিত, যেটাকে আমরা যদি সিম্পলি বলি যে পেপার ওয়ার্ক করা। আমরা মোটামুটি 2 সপ্তাহের মতো পেপার ওয়ার্ক করেছি, করে হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা পিপল এন্ড কালচার নামে আসলে রিব্র্যান্ডেড করেছি আমাদের এইচআর ডিপার্টমেন্ট। এখানে এটাই যে হচ্ছে দি মাইন্ডসেট, এটা আসলে কিন্তু আপনার এমডির মাইন্ডসেটটা যদি এভাবে না চিন্তা করতো, একসেপ্টিং দ্য ফ্যাক্ট যে না দিস প্লেস অ্যাকচুয়ালি নিডস আ পিপল অ্যান্ড কালচার রাদার দ্যান জাস্ট এন এইচআর ডিপার্টমেন্ট, ওইটার অ্যাসপেক্টে যাচ্ছি পরে, ইটস আ হোল ইন ডেপথ থিং, ওইগুলোতে আমরা পরে যাব। বাট এটার আগে আমার অ্যাজ আপনার ক্যারিয়ারের কথা বলছে, সো যেমন আমি এখন আমার যে স্টেজে আছি ক্যারিয়ার, আই ফিল লাইক যে এখন আমার জন্য লার্নিং এর সব থেকে বেস্ট টাইম, অ্যান্ড স্টেইং উইথ কোম্পানিজ যেখানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো প্র্যাকটিসেস গুলো ইজ গুড, ওখানে থাকলে আমার এক্সেলারেশন অফ মাই ক্যারিয়ার উড বি মাচ মোর। তো আপনার এই এক্সেলারেশন অফ ইউর ক্যারিয়ার আপনি মনে করেন কোথায় সব থেকে বেশি হয়েছে অ্যান্ড ওয়াই? আমার লার্নিং এর ক্ষেত্রে যদি মানে বলি, আমি বেসিক্যালি কোনো কিছু যে খুব বেশি প্ল্যান করে লার্ন করি বিষয়টা তা না। আমি বিশ্বাস করি যে যে কোনো নতুন বিষয় আপনাকে যখন একটা কাজ অ্যাসাইন করা হবে, আহ, আমি পার্সোনালি মনে করি যে আমার হয়তো বা এটা সম্পর্কে কোনো ধারণাই নেই, কিন্তু আমাকে যদি কাজটা অ্যাসাইন করা হয়, আমি আমার সর্বোচ্চ বেঁধে ঝাঁপিয়ে পড়ি। ঝাঁপিয়ে পড়ি অর্থ মানে এই না যে আমি হচ্ছে কোনো রকমের স্টাডি না করে সেটা নিয়ে কাজ শুরু করে দিই। আমি ফার্স্টে কমপ্লিটলি কাজটা রিসিভ করি, তারপর হচ্ছে সেটা নিয়ে আমি হচ্ছে আমার মতো করে একটু ওয়ার্ক করার চেষ্টা করি, সেটা নিয়ে একটু স্টাডি করি। দেন হচ্ছে ওই কাজটাতে মোটামুটি এক্সপার্ট যারা আছেন, আমার নেটওয়ার্কে যারা এক্সপার্ট আছেন মনে করি আমি, তাদের সাথে একটু কনসাল্ট করার চেষ্টা করি যে আসলে এটা আমি যেভাবে ভাবছি বা আমার স্টাডিতে যেটা মনে হয়েছে আদৌ সেটা কতটুকু ঠিক, সেটা জাস্ট একটু ক্রস চেক করার জন্য দেন হচ্ছে আমি কাজটা করার চেষ্টা করি। লার্নিং এর কথা যদি বলি, আমার প্রত্যেকটা জবেই লার্নিং ছিল। আর আমাকে যেটা করতে হয়েছে কি, প্রত্যেকটা জবে অনার্সিপ নিয়ে কাজ করতে হয়েছে। আমি আমার লাইফে এরকম বড় কোনো মেন্টর আসলে
পাইনি। আমার ফার্স্ট জবটা তো আমি মোটামুটি একাই এইচআর ডিপার্টমেন্টে ছিলাম। সেকেন্ড জবটাতে আমার সাথে দুজন এইচআর ছিলেন। মোস্ট অফ দ্য টাইমই সেখানে আমরা হচ্ছে সিমিলার রুলে কাজ করেছি, দ্যাট মিনস নোবডি ইজ বস, সবাই প্যারালাল রুলে আছি। তো আমরা হচ্ছে ওই সাউথ টেকের আমাদের মোটামুটি 1-1.5 বছর পর বা 2 বছর পর আমরা একজন হেড অফ এইচআর পেয়েছিলাম। তো তারপরে আসলে কোভিড চলে আসলো, আমরা রিমোট ওয়ার্কে চলে গেলাম, যে হ্যান্ডস অন কাজ শেখার বিষয়টা আসলে স্কোপটা আর পাইনি। আর টেকনোমেক্সটা তো জানেন আমি ফার্স্ট টিচার ছিলাম একটা সার্টেন সময় পর্যন্ত, ওইখানেও আসলে কোনো মেন্টর ছিল না। তবে লার্নিং এর ক্ষেত্রে যেটা হয় যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, দেন আমি মনে করি এখানে আসলে মেন্টরের প্রয়োজন নাই, আপনি নিজেই সেটা শিখতে পারেন। আপনাকে জাস্ট হচ্ছে বিষয়টা নিয়ে স্টাডি করতে হবে। আর এই জায়গায় কাজ করার আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের সামনে একটা বিশাল ম্যান পাওয়ার থাকে, কোম্পানির মোটামুটি সব রিসোর্সকে আমরা কিন্তু রিচ আউট করতে পারি, আমরা কিন্তু তাদেরকে দেখে শিখতে পারি, তাদের উপরেই পাইলটিং করতে পারি। তো আমাদের শিখার একটা অনেক বড় স্কোপ আছে তাদের স্টাডি বা তাদেরকে অনুসরণ করে। তো এখানে আমাদের কাজগুলো কিন্তু অনেক আলাদা, আমরা কিন্তু পেরোলে কাজ করি, আমরা রিক্রুটমেন্টে কাজ করি, আমরা এঙ্গেজমেন্ট রিলেটেড কাজ করি। তো প্রত্যেকটা কাজেরই আসলে নিজস্ব কিছু স্টাইল আছে, আপনি জানেন যে আপনিও সেম কাজগুলো করছেন। আহ, তো আমি সবচেয়ে বেশি লার্নিং আমার ছিল হচ্ছে আমার টেকনোনেক্সটে আমি এই ক্রেডিটটা দিব, কারণ আপনি জানেন এটা কাইন্ড অফ হচ্ছে সুইমিং ইন দা ওশেন বলবো আমি। কারণ এটাতে প্রচুর প্রতিবন্ধকতা ছিল, প্রচুর চ্যালেঞ্জ ছিল, ফুল অফ চ্যালেঞ্জেস একটা জব ছিল এটা। বিশাল গ্রুপের একটা সিস্টার কনসার্ন ছিলাম আমরা, এখানে অনেক ফর্মালিটিস মেনটেন করতে হতো। আহ, আহ, যে কোনো ডিসিশনের জন্য অনেক বেশি আমাদেরকে সময় দিয়ে সেই ডিসিশনটা আনতে হতো, সিদ্ধান্তগুলো নেওয়া অনেক চ্যালেঞ্জিং ছিল। তো এখানে যেহেতু আমি আসলে মূল রেসপন্সিবল পার্সন ছিলাম, যে এখানে আমি যেটা বলবো, মানে অথরিটি আমার একটা বিষয় যেটা আসলে আপনাকে অনেক বেশি রেসপন্সিবিলিটি এনে দেয় কিন্তু বেসিক্যালি। তো আমার ডিসিশনই আলটিমেটলি ফাইনাল ডিসিশন হবে, যখন এটা মাথায় থাকবে তখন সে ডিসিশন নেওয়ার আগে আমি যদি নর্মালি চিন্তা করি 3 বার, তাহলে তখন চিন্তা করতে হবে অ্যাটলিস্ট 5 থেকে 7 বার। কারণ ডিসিশনটা যদি এনি হাও ভুল হয়ে যায়, তাহলে এটা কিন্তু পুরো অর্গানাইজেশনের জন্য একটা বাউন্ড ব্রেক করবে, ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলবে। তো দেখছো এখানে ডিসিশন গুলো খুব চিন্তা করে নিতে হতো। এটা একটা নিউ কনসার্ন ছিল, এখানে হিউজ ম্যান পাওয়ারের দরকার ছিল। আপনি জানেন আমরা কিভাবে উইদিনে 1 ইয়ার, 1.5 ইয়ার আমরা মোটামুটি 50 জন একটা কোম্পানিকে মোর দেন 300 এর রিসোর্সের একটা কোম্পানিতে কনভার্ট করেছি। তো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তো আমি বলবো আলহামদুলিল্লাহ এটা হিউজ লার্নিং ছিল, এবং আমরা মোটামুটি সফলও ছিলাম বলবো আমি। এখানে আরেকটা জিনিস আমি আপনাকে ভাই জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ডিসিশন মেকিং এর যেটা বললেন, হ্যাঁ, আপনার কি মনে হয় যে would it have been much more better for you as a person, যে না আমি যদি আমাকে যদি ডিসিশন মেক ফাইনাল ডিসিশনটা যদি আমার হতো, it would have been much more easier to implement বা জিনিসটা রান করতে it would have been better, or is it like যে না ঠিক আছে, ওই যে একটা থাকে না যে ডিপেন্ডেন্সি, ওনারা যেটা বলবে আমি ওটা করে দিব, হ্যাঁ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে উড ইট হ্যাভ বিন যে তখন সেই ক্ষেত্রে ইউ উড হ্যাভ বিন টেকিং আ ওয়ে বেটার ডিসিশন দেন অ্যাকচুয়ালি এই ডিপেন্ডেন্সিতে থাকা অবস্থায় ইন এনি অর্গানাইজেশন? বিকজ আসলে বাংলাদেশের কর্পোরেটে ইটস লাইক যে ডিপেন্ডেন্সি ওই উপর পর্যন্তই, আমাদের এইচআর ওই ম্যানেজমেন্টের ডিপেন্ডেন্সি থাকেই। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমাদেরকে আসলে প্রত্যেকটা ডিসিশনের জন্যই টপ ম্যানেজমেন্টকে রিস্ক করতে হয়। তো নর্মালি আমাদের দেশে কিন্তু এইচআর ডিপার্টমেন্ট বা এইচআর পিপলদেরকে কেউ পজিটিভ চোখে দেখে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং পজিটিভ চোখে দেখে না। এইচআর মানেই আমাকে ওই দিন এক বড় ভাই বলছিল যে আমি তো এইচআর কে নাম দিয়েছি হুদাই রাখছি ডিপার্টমেন্ট, এইচআর হুদাই রাখছি ডিপার্টমেন্ট। হ্যাঁ, ইট ওয়াজ বেসিক্যালি ফানি, বাট সে তারা বা যারা এটা মনে করছে বা যারা এটা বলছে তাদের মনে কিন্তু আসলে এইচআর প্রতি অনেক ক্ষোভ আছে। খুব থাকাটা স্বাভাবিক, ইউ নো হোয়াই বেসিক্যালি। তো এখানে ডিসিশন আনাটা একটা চ্যালেঞ্জ, অবশ্যই চ্যালেঞ্জ। এটা আমি যখন একটা মনে করি যে এটা কোম্পানির জন্য পজিটিভ ইম্প্যাক্ট আনবে, আমি সর্বোচ্চটা দিয়ে ম্যানেজমেন্টকে সেটা আমি মানে আই ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে আমাদের এটা কেন প্রয়োজন। তবে যেটা বললেন যে এটা যদি হতো যে হ্যাঁ আমি যদি আমার মতো করে ডিসিশন নেওয়ার ফ্রিডমটা পেতাম, অবভিয়াসলি এটা ভালো কিছু, আরো ভালো কিছু হতো বা হতে পারতো। আনফরচুনেটলি যেটা হয়নি, বাট যাও হয়েছে আমি বলবো সেটাও খারাপ ছিল না। বাট অবশ্যই এটা যদি আমাদের সেই অথরিটিটা দেওয়া যেত বা আমাদেরকে বিশ্বাস করে ম্যানেজমেন্ট অথরিটি দিত,
তাহলে অবশ্যই ভালো কিছু পসিবল ছিল। লার্নিং এ ছিলাম, লার্নিং এর যে রেট্রোস্পেক্টিভ আসলে আমরা দের ইজ দিস অলওয়েজ একটা ইন্ডাস্ট্রিতে আমরা সবসময় এই জিনিসটা শুনি এখন। আবার শুধু এইচআর না, আমি মনে করি এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল যেটা বিষয় থাকে সেটা হচ্ছে যে একটা মিলেনিয়াল আর এখন জেনজির মধ্যে দের ইজ এ হিউজ ক্ল্যাশ। আমি মনে করি ইভেন কর্পোরেটেও, লাইফে তো মা বাবারা মিলেনিয়াল, আমি জেনজি, দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও, বাট কর্পোরেটেও দের ইজ এ হিউজ গ্যাপ এন্ড সে একটা there is always this আমি সেদিন একটা পোস্ট দেখছিলাম, আপনাকে বলি, লিঙ্কডইনে। তো লিঙ্কডইনে দ্য পোস্ট ওয়াজ অ্যাবাউট হচ্ছে একজন লিখছে, সে লিখছে একজন বিহেভিয়ার নিয়ে, সে রিসেন্ট জয়নিং এন্ড সে খুব রেস্টলেস, সে হচ্ছে কি বলে মানে ওই যে থাকে না যে নতুন রক্ত যখন আসে তখন তারা সবকিছু তাড়াতাড়ি চায়, খুবই স্বাভাবিক। তো দ্যাটস সামথিং যেটা নিয়ে পোস্ট করছিল যে হ্যাঁ নতুন রক্ত আসছে, সে বারবার যে জব মুভ করছে বা ইজিলি যখন প্রেশার আসতেছে সেই প্রেশারটা নিতে পারতেছে না, দে ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড বাট প্রেশার যখন আসতেছে দে আর ব্যাকলগিং এন্ড দেয়ার আলটিমেটলি তাদের জবে এফিসিয়েন্সিটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো পোস্টের লাস্ট এতে বলা ছিল যে জুনিয়রদের কাছে তার রিকোয়েস্ট ছিল যে আপনারা আরেকটু পেশেন্স গ্রো করেন। হ্যাঁ, তো এইটাতে আমি আপনার ভিউটা জানতে চাই যে ইজ ইট লাইক দিস যে পেশেন্সটা তার গ্রো করতে হবে, আর ইজ ইট দি ভয়েড অফ মেন্টরিং, যে তার যে সিনিয়র আছে সেই সিনিয়রটা সেই প্রেশারটাকে লেভেল করে দেওয়া বা মেকিং ইট ইজি ফর দ্যাট পারসন, যে না সে নতুন জয়েন করছে তার উপর থেকে সে জিনিসটা একটা ইনভাইটিং ওয়েতে জিনিসটাকে ইজি করে দেওয়া, সো দ্যাট সে প্যানিক না করে বা সে অল্পতেই সে মানে সবকিছু রেজাল্টটা না চায়, সেই জিনিসটার ল্যাকিংটা বা ওই লিডারশিপ ল্যাকিংটা কোনটা মনে হয় যে ওই মানুষের পেশেন্সটা গ্রো করাটা নেসেসারি, অর ইজ ইট যে হচ্ছে লিডারশিপটার ল্যাকিং আছে বা সিনিয়রদের সেই কাউন্সিলিংটা নাই? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, আপনি শুনছেন কোয়েশ্চেনটা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি হ্যাঁ আপনার হ্যাঁ ভাই। কোশ্চেনটা শুনেছি। সরি, আসলে এখানে ইন্টারাপ্ট হলো। তো বিষয়টা হচ্ছে যে আমি এগ্রি করি, কারণ স্টেটমেন্ট যিনি দিয়েছেন যেভাবে দিয়েছেন কথাটা কিন্তু ট্রু, যে আমরা নিউ জেনারেশন যাদেরকে পাচ্ছি তাদের মধ্যে হচ্ছে পেশেন্সটা অনেকটাই কম। আমরা আগের জেনারেশন বা মিলেনিয়ার আমাদের জেনারেশনে যখন দেখেছি, যখন আমি যদি আমার প্রফেশনের কথা বলি, আমি কিন্তু মোর দেন 3 ইয়ার্স হওয়ার আগে আমার ফার্স্ট 2-3টা জব চেঞ্জ করিনি। যেখানে এখন আমরা যখন যে নতুন সিভি গুলা পাচ্ছি, সেখানে ইভেন এমনও পাই যে 3 মাস, 2 মাস, ম্যাক্সিমাম 6 মাস, 1 বছর এরকম ফ্রিকোয়েন্সিতে তারা জব চেঞ্জ করছে। তো আমরা যখন তাদেরকে কারণটা জিজ্ঞাসা করি যে হোয়াই বেসিক্যালি কেন আপনি এটা চেঞ্জ করেছেন বা এতবার কেন চেঞ্জ করতে হলো, তারা কিন্তু তাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়ে দেয়। দে আর রেডি টু এক্সপ্লেইন যে কেন তারা চেঞ্জ করেছে। ইভেন তারা এটাও চিন্তা করে না যে এটা একটা কেরিয়ারের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। তারা এই আমি যদি কয়েকটা র্যান্ডম কারণ বলি যে কেন তারা এরকম চেঞ্জ করছে, লাইক হচ্ছে অফিস থেকে ইনক্রিমেন্ট দেওয়ার কথা ছিল, দেয়নি, তাই চেঞ্জ করে দিয়েছে। তারপরে হচ্ছে বস অন টাইমে না আসলে মন খারাপ করে, কথা শোনায়, এই জন্য আমি জব চেঞ্জ করে ফেলেছি। এমনও পেয়েছি যে তারা মানে নতুন একটা জব ম্যানেজ করতে পারেনি, তারা জব ছেড়ে বসে আছে, বেকার বসে আছে। ইভেন তারা এটা নিয়ে খুব বেশি বদারও না যে সে বেকার বসে আছে, সে আর একটা জব খুঁজছে, কিন্তু সে প্রিভিয়াস জবটা ছেড়ে দিয়েছে বিকজ বসের সাথে তার মতের মিল হয়নি, অফিসের টাইমটা তার পছন্দ হয়নি, তাকে একটা অন টাইমে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি, হয়তোবা কোম্পানি বলেছে আর 1-2 মাস পর দিবে, 1-2 মাস ওয়েট করার মতো পেশেন্স তার মধ্যে নেই, সে জব ছেড়ে বসে আছে। এরকম এক্সাম্পল অনেক আছে, আমরা চাইলে দিতে পারি। তো পেশেন্সের বিষয়টা হয় কি, আমরা হচ্ছে ইভেন আমরা যারা আছি, আমরা পেশেন্স বিষয়টা আসলে আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, নট যে এটা জেনারেশন। হ্যাঁ, আমরা একটা সময়, আমিও এক বছর একটা গল্পের বই শেষ করেছি। এখন আমি যদি চিন্তা করি যে এক বছর একটা বই আমি এটা 1 সপ্তাহ শেষ করার কথা চিন্তা করতে পারি না। আমাদের কিন্তু মনোযোগ অনেক কমে গিয়েছে। আমরা হচ্ছে যদি এটা কারণ হিসেবে বলি যে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট, বা এখন আপনি দেখবেন যে শর্টস চলে এসেছে, এরকম ছোট রিলস এর মতো ছোট ছোট ভিডিও এসেছে, 5, 10, 15 সেকেন্ডের ভিডিও। এইগুলোতে আমাদের লাইফটা হচ্ছে, আমরা এখন সবকিছুই হচ্ছে একটা সামারি চাই, এভরিথিং সব জায়গায় আমরা হচ্ছে সামারিটা শুধু চাই।
আমরা চাই না যে এটা একটু ডিগ ডাউন করে একটু স্টাডি করে বিষয়টা আমরা জানি বা পড়ি বা বোঝার চেষ্টা করি। তো প্যাশন বিষয়টা আসলে আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে উঠে যাচ্ছে, জেনারেশনেরও একটা বিষয় অবশ্যই আছে, একটা যুগের একটা ব্যাপার এখানে আছে, ডিজিটাল ইম্প্যাক্ট এটাকে বলতে পারি আমরা। আর এখানে মেন্টরশিপের অবশ্যই প্রয়োজন আছে, যারা মেন্টর আছেন তাদের বুঝতে হবে যে বেসিক্যালি বলেন ক্যামেরার ফোকাস চলে হ্যাঁ, এসেছিল। তো মেন্টরদেরকে বুঝতে হবে যে আমাদের আসলে যারা নিউ জেনারেশনে আসছে আমাদের সাথে, তো তাদেরকে, তাদের ফোকাস কম বা তাদের এই বিষয়টা আছে, যদি মনে করা হয় যে কোনো ইয়াং ব্লাডের মধ্যে এরকম পটেনশিয়াল আছে, আমাদের উচিত তাকে টাইম দিয়ে নার্চার করে আহ, আমাদের মতো করে আস্তে আস্তে তাকে গড়ে তোলা। কারণ বাই ডিফল্ট হয়তো বা তার মধ্যে পেশেন্সটা নাই, বা তাকে বোঝাতে হবে যে তার প্রফেশনে হোয়াই পেশেন্স ইজ ইম্পর্টেন্ট। ভাই আমি এখানে খুবই স্পেসিফিক ভাবে বলতে চাই, হ্যাঁ মানে যেমন আমাদের টিমে কিন্তু, আমরা যখন টেকনোনেক্সে ছিলাম আমাদের টিমে কিন্তু এরকম ছিল যে আই ওয়াজ দ্য হট ব্লাড, আপনি ছিলেন কামটা, ঠিক আছে। সো ইটস লাইক যে আমার ইনস্ট্যান্ট জিনিসটা দরকার ছিল, নো যেমনি হোক আনাইতে হবে, আর আপনি ছিলেন যে না ঠিক আছে লেটস ওয়েট, সি হোয়াট হ্যাপেন্স, ক্যালকুলেটেড ডিসিশনস। তো মানে ডু ইউ থিঙ্ক যে টিম ডাইনামিকটা একটা টিমে ইটস ইম্পর্টেন্ট যে না ঠিক আছে একটা মানুষ হু ইজ ওয়ান্টিং টু পুশ এভরিথিং বা হচ্ছে এক্সেলারেটেড ভাবে চাচ্ছে, আর এন্ড দেন দের ইজ সিনিয়র্স যারা হচ্ছে জিনিসগুলা যেন তাড়াতাড়ি হয় ওটার ক্যালকুলেটেড ডিসিশন গুলা নিচ্ছে। ডোন্ট ইউ থিঙ্ক যে দুইটার একটা মানে দের শুড বি গুড আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্যাট, বিকজ হ্যাঁ কম্বিনেশনটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। এটা কি নেসেসারি, অর ইজ ইট লাইক যে অ্যাজ এন এইচআর প্রফেশনাল সব সময় ক্যালকুলেটেড এন্ড লেড ব্যাক ওয়েট করে ডিসিশন নেওয়াটা ইজ সো মাচ মোর? না, সবসময় যে ক্যালকুলেটিভ হইতে হবে তা না। যে আমি যদি আপনার কথাগুলো বলি যে হ্যাঁ আপনি অলওয়েজই, আমি যখন ডিসিশন নিয়ে টপ ম্যানেজমেন্টের সাথে মিটিং এ যেতাম, আপনি তখন খাতা নিয়ে মোটামুটি একটা টেনশনে থাকতেন যে কি ডিসিশন আসবে, ভাইয়া কতটুকু অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারবে, আপনি খুবই এক্সাইটেড থাকতেন বিষয়গুলো নিয়ে। তো আমিও কিন্তু আপনার সেই আজটা আমার মধ্যে ফিল করতাম যে না, আমাকে আসলে যতটুকু বেটার সম্ভব কাভার করে ডিসিশন যতটুকু সম্ভব হচ্ছে পজিটিভ আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। সেখানে আপনি যত ভ্যারাইটিস পিপল আপনার টিমে আপনি রাখবেন, আপনার টিম তত বেশি ডাইনামিক হবে, তত বেশি অ্যাক্টিভ হবে, এবং আপনারা তত বেশি রেজাল্ট ওরিয়েন্টেড হবেন। কারণ আমি হয়তো বা আমার স্টাইলে চিন্তা করব, সবসময় যে খুব ক্যালকুলেটিভ স্টাইলে আপনাকে সমাধান দিবে তা না, অনেক সময় কিন্তু অনেক শর্টকাটও আপনাকে সমাধান এনে দিতে পারে। তো সেই শর্টকাটটা হয়তো আপনি চিন্তা করতেই জানেন না, আপনি সবসময় ক্যালকুলেটিভ ওয়েতে চিন্তা করে অভ্যস্ত। তো এটার ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই টিম ডাইনামিক্স এর দরকার আছে। যত রকমের মানে যত ডাইনামিক আপনি টিম করতে চান, বেসিক্যালি আপনার এই ডাইনামিক ডিপেন্ড করবে যে আপনার টিমে কত ভ্যারাইটিস অফ পিপল আপনি তৈরি করছেন। আমি এই এই যে পোস্টার কথা বললাম, আমি পোস্টার থেকে কমেন্ট করছিলাম একটা জিনিস যে পেশেন্সটা তো অবভিয়াসলি দরকার, সেটা আমিও একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে এসে আমিও রিয়েলাইজ করছি না আসলে for a department like HR it's necessary to have patience, but at the same time I believe যে হচ্ছে যখন যে কোনো ডিপার্টমেন্টেরই একটা জুনিয়র যখন জয়েন করে তাকে যদি প্রপার অনবোর্ডিং না দেওয়া হয়, যদি প্রপারলি সে গ্রুমিংটা না দেয় সিনিয়ররা, এসে যদি তাকে একটা বলে যে না আরে কয়েকদিন থাকো বুঝতে পারবা, তাহলে তো মানে জিনিসটা হয়ে গেল অন্যরকম। তখন তো আর সে যদি চাইও যে না ঠিক আছে লেটস গেট অ্যাকাস্টম টু ইট, সে পারবে না। সে বলবে যে ভাই তার মানে কি আমি ভুল জায়গায় ঢুকলাম, শুরুতে প্যানিক করা শুরু করে দিবে। সো অবশ্যই। এই 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 যে এটা কিন্তু আমাদের দেশে খুবই কমন সিনারিও, মানে ইভেন আমিও শিফট করে আই আন্ডারস্টুড দিস, আমি আই গট দিস ভাইব, এন্ড এটা সব জায়গায় হয়। এন্ড বাট আমার সব থেকে বড় যেটা চিন্তা সেটা হচ্ছে যে ডোন্ট ইউ থিঙ্ক যে এই জায়গাটা কি মানে এটা কি আসলে এইচআর এর পার্টিকুলার রোল হওয়া উচিত, নাকি হচ্ছে যে দি লাইন ম্যানেজার যে আছে সে তাকে নিয়ে বসে জিনিসটাকে কনসাল্ট করে? বিকজ আমাদের দেশে তো ভাব মারার অভ্যাস অনেক, লাইন ম্যানেজাররা জুনিয়রদের সাথে কথা বলতে চায় না, সবাই সবার মানে সিটে বসে হুম হুম ঠিক আছে আপনি করো আপনি করো এটা করতে পছন্দ করে। তো ডু ইউ থিঙ্ক যে মানে হোয়াট সর্ট অফ টিম ডাইনামিক আপনি কি নিয়ে আসলেন, আর হোয়াট সর্ট অফ চেঞ্জেস ইজ নেসেসারি ইন দ্য টিম বা দ্য লিডার টু অ্যাকচুয়ালি ওই যে এই মিলেনিয়াল জেনজির যে গ্যাপটা এটা রিডিউস কিভাবে হবে? কোনো তো আপনি যেটা বললেন যে কোম্পানির সাথে অনবোর্ডিং এর যে বিষয়টা,
বেসিক্যালি অনবোর্ডিংটা হচ্ছে একটা কোম্পানির প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। কিছু কোম্পানি আছে যে জাস্ট হচ্ছে এমনও হয়েছে আমরা শুনেছি যে এমপ্লয়ি জয়েন করতে গিয়েছে, এইচআর ইভেন তার মাথায়ও নাই যে আজকে একজনের অনবোর্ডিং আছে। সে এমপ্লয়িকে দেখে বলছে, ও ও, আজকে আপনার অনবোর্ডিং, আপনি আজকে জয়েনিং, সে জাস্ট হচ্ছে আকাশ থেকে পড়েছে। তখন বলে যে ঠিক আছে আপনি এখানে বসেন, আমরা হচ্ছে প্রসেস করছি। তো দেখা যাচ্ছে তাকে একটা লং টাইম তাকে ওয়েট করানো হচ্ছে, তার আস্তে আস্তে করে তার অনবোর্ডিংটা হচ্ছে, যে বেসিক্যালি যেটা হয় আমাদের এখানে নরমাল ক্ষেত্রে। বাট এমনও কিছু আছে, আমরা কোম্পানির এক্সাম্পল জানি যেখানে হচ্ছে অনবোর্ডিংটাকে একটা মোটামুটি একটা ফর্মাল ওয়েতে করা হয়, যে তাকে ফার্স্টে হচ্ছে সুন্দর একটা গ্রিটিংস করা হয়, কোম্পানি থেকে একটা তাকে একটা গিফট টাইপের একটা গুডি ব্যাগ দেওয়া হয়, যেখানে তার ডেইলি নেসেসারি গুলো সেখানে থাকে। তাকে সুন্দর একটা ডেস্কে নিয়ে একটু বসানো হয়, তাকে হচ্ছে তার যে বিলঙ্গিং গুলো, তার ল্যাপটপ ব্যাগ আদার যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে তাকে সুন্দরভাবে হ্যান্ড ওভার দেওয়া হয়, এবং তাকে একটা সুন্দর একটা এইটা থেকে সেশন নেওয়া হয়, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট ডোন্টস, মানে হচ্ছে টু ডু অ্যান্ড টু ডোন্টস। তো এরকম একটা অনবোর্ডিং ট্রেনিং দেওয়া হয়, কোম্পানি সম্পর্কে একটা সেশন নেওয়া হয়, যেটা আমরা ট্রাই করতাম বেসিক্যালি মেনটেন করার। যে হচ্ছে শুরুর দিনই হচ্ছে তাকে কোম্পানি সম্পর্কে একটা সামারি দিয়ে দেওয়া, যে এখানে আসলে কারা কাজ করে, কেন কাজ করে, কি টাইপের কাজ করা হচ্ছে। বাট এই আমরা বিষয়টা আসলে আমরা তো কখনো ভাই, সরি আটকালাম, আমরা তো হ্যাঁ, কখনো ভাই ওই যে এটাই আমি এই জন্য জিজ্ঞেস করছিলাম, আমরা কিন্তু অ্যাজ এন এইচআর কখনো সাপোর্ট পাই নাই ম্যানেজারদের, দে ওয়ার লাইক যে না এখনই কাজে বসায় দাও। সো ইট ওয়াজ লাইক দ্যাট, কিন্তু এখনই কাজে বসায় দাও, হ্যাঁ, যে হ্যাঁ, আসছে কাজে বসায় দাও, কিন্তু তার যে ফার্স্ট ডে তাকে যে জিনিসটা বোঝানো, ইটস নট লাইক এসে কাজে বসায় দিতে চায়। এন্ড আমাদের তো, আমার দেখা মতে মানে আই থিঙ্ক টেকনোনেক্সটে অনবোর্ডিং এ মনে হয় যে 15-16 জন করে যে অনবোর্ডিং হতো, এট অ্যান অ্যাভারেজই 15-16 জন করে অনবোর্ডিং হতো এভরি অনবোর্ডিং সেশনে। সো আমার দেখা মতে যে আমার মনে হয়, মানে আমি অনেক কম দেখছি, আমি জানি না আপনারটা, বাট আমার মনে হয় যে ব্লু কলার বাদে হোয়াইট কলার জবে মানে এটা আমারই দেখা মানে হাইয়েস্ট, যে একটা অর্গানাইজেশনে একদিনে অনবোর্ডিং 15-16 জন অ্যাভারেজ অনবোর্ডিং হয়। সো ইট ইজ সেলফ ইজ এ লেন্দি প্রসেস, আমাদের পেপার ওয়ার্ক সবকিছু ওইভাবে হ্যান্ডেল করে দেন গিভিং দেম ইন্ট্রোডাকশন, সেই জায়গায় আবার যখন ওই যে লাইন ম্যানেজার এসে দে পুশ যে না বসায় দেন কাজে বসায় দেন। সো এটা আমি জিজ্ঞেস করছি যে ইজন্ট ইট মোর লাইক যে না দ্য মিলেনিয়ালস যারা এক্সপিরিয়েন্স তাদের একটু ওই মাইন্ডসেটটা পার্সপেক্টিভটা বোঝায়, তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। হ্যাঁ, এখানে যে বিষয়টা আসলে মানে যদি আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি, যে আহ, আহ, যারা লাইন ম্যানেজার ছিলেন বা এখনো আছেন, আহ, তারা কিন্তু এক্সট্রিম একটা রিসার্চ ক্রাইসিসে থাকেন, সবসময় রিসার্চ ক্রাইসিসে থাকেন, এবং তারাও কিন্তু পার্সোনালি খুব বেশি এঙ্গেজ থাকেন প্রজেক্ট গুলোতে, যে তারা চাইলেই যে একটা সময় বের করে পিছনে একটা সময় দিবে সেটা হয়তো বা পারে না। মোস্ট অফ দ্য টাইম এমন হয়েছে যে আমরা যখন রিসার্চ হ্যান্ড ওভার করতে গিয়েছি এইচআর থেকে, তারা বলেছে, আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া ওনাকে এখানে বসান, আমি ফ্রি হয়ে ওনার সাথে কথা বলে নিচ্ছি। হ্যাঁ, তো এটা আসলে হয়তো বা তাদের ইচ্ছা ছিল, চিন্তাও ছিল করার, কিন্তু তারা হয়তো বা তাদের ব্যস্ততার কারণে সেটা পারেনি। হোয়াট এভার, এটা খুবই ভালো হতো যদি আসলে এই অনবোর্ডিং দিনে তাকে হচ্ছে আলাদাভাবে একটা স্পেশালিটি দিয়ে শুরুতেই তাকে কাজের ধরনগুলো বোঝানো যেত, বা কি টাইপের কাজ এখানে হবে একটা সামারি যদি তাকে দেওয়া যেত, তাহলে অবশ্যই এটা হচ্ছে তার মধ্যে একটা পজিটিভ ইমপ্রেশন কাজ করতো রিগার্ডিং হিজ বস, হিজ টিম এন্ড কোম্পানি কালচার অবভিয়াসলি। আনফরচুনেটলি এটা আমরা অলওয়েজ চাইলে অনেক সময় পারি না, বসেরাও চাইলে অনেক সময় পারে না। কিন্তু আমাদের অবশ্যই এটা মাথায় রেখে ফিউচারের জন্য অ্যাটলিস্ট ইমপ্লিমেন্টেশনে ট্রাই করা উচিত। মানে যে যেখানে আছি আমাদের উচিত স্ব ক্ষেত্রে স্ব টিমের জন্য এই বিষয়টা মাথায় রেখে এইভাবে টাইম দেওয়া তাদের জন্য। এটা বিষয়ে আমি জাস্ট একটা বলি, রিসেন্টলি আমাদের একজন টিচারই শেয়ার করছিলেন, উনি লাকিলি ওনার ফার্স্ট দুটো জব হচ্ছে দুটো বিগেস্ট মাল্টিনেশনাল কোম্পানির হয়ে করেছে। ওনার ফার্স্ট জব ছিল জিএম মোটরসে, এবং সেকেন্ড জবটা ছিল বোয়িং এ। হ্যাঁ, তো উনি হচ্ছে জিএম মোটরস এর এক্সপিরিয়েন্স যখন শেয়ার করলো, ওনার ফার্স্ট বসের কাছে যখন ওনাকে এইচআর সারাদিন ওনাকে অনবোর্ডিং এর ওনাকে ট্রেনিং দেওয়া হলো, ওনাকে গিফট ব্যাগ দিয়ে ওয়েলকাম করা হলো, ফার্স্টে ওনার ডেটে শুরু হয়েছিল অফিসিয়াল হচ্ছে ব্রেকফাস্ট করিয়ে। আফটার ব্রেকফাস্ট এইচআর এর সাথে তার সেশন ছিল, ডকুমেন্টেশন পেপার ওয়ার্ক করার পর যখন তার লাইন ম্যানেজারের কাছে তাকে নিয়ে যাওয়া হলো, অ্যাজ ইউজুয়াল লাইন ম্যানেজার ওয়াজ বিজি, যেটা আমরা পাই নর্মালি। এটা হচ্ছে আমি জিএম মোটরস এর কথা বলছি। তো তাকে লাইন ম্যানেজার সেদিন যেটা করলো যে ইমিডিয়েটলি তার টিএল এর কাছে হ্যান্ড ওভার করলো, টিএল কে বললো যে এটা আপনার টিএল, এ হচ্ছে আপনার ডেস্ক, এ হচ্ছে আপনার বিলঙ্গিং, আপনি আপনার টিএল এর সাথে কথা বলে আজকে বাসায় চলে যান,
আমি কালকে আপনার সাথে বসবো এবং আপনি ফার্স্ট মর্নিং এ ফার্স্ট আওয়ারে এসে আমার সাথে কথা বলবেন, আমার সাথে দেখা করবেন। তো হি ওয়াজ বিজি, সে কিন্তু ওই দিন তাকে টাইম দিতে পারে নাই। পরের দিন সকালে তার সাথে এজ ইট ইজ সে বসেছে সময় নিয়ে, এবং তাকে হচ্ছে মোটামুটি ওভারঅল একটা সামারি সে নিজের মতো করে দিয়ে হচ্ছে তাকে কাজে বসিয়েছে। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিএম মোটরস যে হিউজ বিশাল আমরা বলবো মাল্টি ন্যাশনাল একটা অনেক বড় জায়ান্ট কোম্পানি, তো সেখানেও কিন্তু একজন ম্যানেজার কিন্তু তাকে শিডিউল। তো আমরা যদি লোকালের কথা চিন্তা করি, এটা আমি বলবো যে কয়েক স্বাভাবিক, আমরা খুবই এটাকে একটা নর্মালি নিতে পারি। এবং উনি ওনার সেকেন্ড আরেকটা জবের কথা যেটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, সেটা হচ্ছে বোয়িং এ উনি জব করেছেন, বোয়িং এ উনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বেসিক্যালি। তো বোয়িং এর এক্সপিরিয়েন্স হচ্ছে ফার্স্ট হাফ অলমোস্ট সেম ছিল, যে তাকে এইচআর গ্রিড করেছে, ট্রেন আপ করেছে, তাকে হচ্ছে তার বিলোনিংস গুলা হ্যান্ড ওভার দেওয়া হয়েছে। এবং সেকেন্ড জবটার ক্ষেত্রে কিন্তু তাকে হচ্ছে তার লাইন ম্যানেজার ফার্স্ট দিন তাকে বাসায় পাঠিয়ে দেয়নি, অবভিয়াসলি সে টাইম দিতে পারেনি, কিন্তু তাকে ওয়েট করতে বলেছে যে আপনি বসেন, আপনাকে কিছু আমি ডকুমেন্ট দিচ্ছি, আপনি এগুলো চেক করেন, আমি আপনার সাথে এন্ড অফ দ্য ডে হলেও বসবো। তাকে সারাদিন সেই স্টাডির মধ্যে রেখেছেন, এবং হচ্ছে এন্ডিং এ হচ্ছে ডে এন্ডে হচ্ছে তার সাথে সে বসেছে এবং তার সাথে হচ্ছে পুরো বিষয়টা সে সামারাইজ করেছে। তো আসলে কোম্পানি ওয়াইজ এটা ভেরি করে, আর আমরা জানি ম্যানেজাররা বাই নেচার তারা বিজি থাকেন। তো এটা আমাদের দেশেও আছে, কিন্তু আমাদের দেশে যেটা মনে করা হয় যে পার্থক্য এতটুকুই যে আমাদের দেশের বাইরে হয়তো এটা ফিল করা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, এমপ্লয়ি অনবোর্ডিংটা। আমাদের দেশে হয়তো এটা ফিল করা হচ্ছে না ওইভাবে। কিন্তু আমি মনে করি সময়ের সাথে সাথে এই চিন্তা ভাবনা চেঞ্জ হবে ম্যানেজারদের। এটা আমরা হয়তো তার সামনে দেখবো, আমরা হোপফুল। আমাদের ইউসুফ ভাই আর শাহিন ভাই ওনারা দুইজনই কি বলে আমাদের দুইজনকে একসাথে দেখে খুব খুশি। শাহিন ভাই স্পেসিফিকলি আপনাকে অনেক মিস করছে, কমেন্ট গুলো আচ্ছা, আপনাকে অনেক মিস করে। শাহিন ভাই আমরাও আপনাকে মিস করি, ইকবাল ভাই বাকিটা বলবে আসলে মিস করে নাকি না। টেকনোনেক্সটের প্রত্যেকটা রিসোর্সের কথা আমার মনে করে, আমি এমন না যে কারো কথা ভুলে গিয়েছি, তাদের প্রত্যেকের নাম আমার বাই ডিফল্ট মাথায় আছে। সব মোস্ট অফ দ্য পিপলের সাথে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড। তো হয়তো বা তাদের সাথে আমি টাচে নাই, কথাই নাই, কিন্তু কে কোথায় কি করছে না করছে খোঁজ খবর রাখার চেষ্টা করি। আহ সবাইকে আমিও মিস করি। শাহিন ভাই আপনি মিস করছেন জেনে ভালো লাগলো। আমরাও আসলে আপনার কথা মনে করি। আমরা মোটামুটি সবারই খোঁজ খবর রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি। আমার মনে হয় আমার টেকনোনেক্স লাইফে একটা বড় মিস্টেক ছিল হয়তো বা সব সফটওয়্যার ডেভেলপার গুলোর সাথে ওনাদের সাথে বসে প্রপারলি ইন্ট্রোডিউসড হওয়া বা ওইভাবে মিশতে পারাটা, মানে এটা আমার সোশ্যাল চ্যালেঞ্জ একটা আমি অলওয়েজ মনে করছি যে আমাকে আসলে মানে আমার সোশ্যাল অ্যাংজাইটি হয়েছে বেশি মানুষ এক জায়গায় হয়ে গেল। তো আমি স্মল টক করতে পারি না যে কি অবস্থা ভাই ভালো আছেন, এই জিনিসটা আমি পারি না করতে, বাট এই জিনিসটা এইচআর এর খুব পারা লাগে। তো খুব খারাপ যাই হোক, লাগে। খুব পারা লাগে, ট্রাইং এটাও শিখছি। বাট মানে এটা আমি মনে করি যে আমার টেকনোনেক্সট দিস ওয়াজ প্লেস ওয়্যার আই কুড হ্যাভ ওয়ার্কড আ বিট মোর, যে না সবাইকে একটু পার্সোনাল লেভেলে গিয়ে চিনি। হয়নি, রিগ্রেট, বাট হোপফুলি সামনে ওই মিস্টেক গুলো হবে না, বা ওনাদের সাথে আবার ইউ নেভার নো ইন্ডাস্ট্রিতে আবার দেখা হয়ে গেলে তো হলোই। এইচআর হচ্ছে এমন একটা রুল, আপনি আপনাকে কিছু প্রিন্সিপাল ফলো করতে হবে। তো এর মধ্যে একটা অনেক বড় প্রিন্সিপাল হচ্ছে রিসোর্সদের কাছে যাওয়া। একদম রিসোর্সটা যেন আপনাকে মানে নিজের কমফোর্ট জোনের মধ্যে নিয়ে নেয় আর কি, ওয়েলকাম করে, এরকম একটা এনভায়রনমেন্ট বা এরকম একটা রিলেশন তাদের সাথে বিল্ড আপ করা, যেন তারা তাদের সামান্যতম ডিসকমফোর্ট আপনার সাথে শেয়ার করে, আপনাকে যেন ট্রাস্ট করেন, এবং আপনার কাছে যেন তারা একটা আশা নিয়ে আসতে পারে, যে ভরসার জায়গা হওয়া, যেটাকে আমরা সিম্পলি বলতে পারি। তো এটা যদি আপনি হতে পারেন, তাহলে আপনার কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে আপনার ফর্মাল নেটওয়ার্কের বাইরে ইনফর্মাল একটা অনেক বড় নেটওয়ার্ক তৈরি হয়ে গিয়েছে। তারা ফর্মালি কিছু করবে না, কিন্তু ইনফর্মালি অলওয়েজ আপনাকে গাইড করবে, আপনাকে বলবে যে ভাই এটা হচ্ছে এটা হচ্ছে, এটা করেন এটা করেন, এটা করা উচিত। আপনি লটস অফ সাজেশন পাবেন। কিন্তু আপনি যখন ফর্মালি কোনো ডিসিশন চাবেন, ফর্মালি কোনো একটা ডিক্লারেশনে যাবেন, দেখবেন যে নোবডি রেসপন্স। তো এটা কিন্তু শুধু নট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যান না কেন, এই যে এইচআর ইফ ইউ ওয়ান্ট যে আমি হচ্ছে গণতান্ত্রিক ওয়েতে, ডেমোক্রেটিক ওয়েতে একটা ডিসিশনে যাব, এবং আমি সবাইকে
আমার একটা ডিসিশন দিয়ে সবাইকে হ্যাপি রাখবো, তাহলে অবশ্যই তারা কি এক্সপেক্ট করছে এটা আপনাকে সবার আগে জানতে হবে, এটা ফাইন্ড আউট করতে হবে যে তারা কিভাবে চাচ্ছে, কি চাচ্ছে, কেন চাচ্ছে। এবং এটা জানতে হলে অবশ্যই আপনাকে তাদের ভিতরের কথাটা বের করে আনতে হবে, এবং ওইটার জন্য তাদের সাথে আপনার একটা ওয়ান রিলেশনের কিন্তু কোনো বিকল্প নাই। এখানে ভাই আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ফ্রেন্ডলি ফেস ম্যাটার্স, বুঝছেন? And আমাকে কিন্তু সারা জীবনে যেই দেখছে ফার্স্ট, তাদের মানে ফার্স্ট আমাকে নিয়ে একটা ওভারভিউ হচ্ছে যে লোকটা অ্যারোগেন্ট, অনেক বেশি রুড, ঠিক আছে, বেশি ভাব মেরে চলে, ঠিক আছে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই হিয়ার অ্যাবাউট মি। আফটার পরে তাদের সাথে উঠা বসা হলে দেন তারপরে বলে যে না ঠিক আছে, লোকটা ঠিক আছে। তো এটাই যে আপনিও কিন্তু লাইক, আমি কিন্তু আপনার দেখছি আপনি মানুষের সাথে যেভাবে ইন্টারাকশন করেন, আমি কিন্তু শেখার চেষ্টা করছি, আচ্ছা ঠিক আছে ভাই কি স্পেশাল করে, কোন ইন্টারাকশনটা করে যেটা আমার করা দরকার। আপনিও কিন্তু এইভাবে চুপচাপই থাকেন, কিন্তু আপনার যে আপনি যে ফ্রেন্ডলি যে একটা অরা বলে বা ভাইব বলে, যেটা এখন মানে জেনজি সবাই আমরা ইউজ করি ভাইব, আপনার কিন্তু ওই যে ভাইবটা আছে যে না, ওই ফ্রেন্ডলি ভাইবটা দিয়ে দেন সাথে থাকে। আমার কিন্তু আবার এটা নাই। সো এইটা এই জন্য এটা বিল করতে কয় বছর লাগবে আই হ্যাভ নো আইডিয়া। বাট এরকম না যে আমি সামনের মানুষটাকে হেট করি অর সামথিং। এটা ভাই সবাইকে বলি এটা আমার চেহারা। আই এম ভেরি সরি আপনাদেরকে যদি আমি এই ভাইব দিয়ে থাকি। আমি খুবই চিল একটা মানুষ। আপনারা আমার সাথে দেখা করেন, আমি অনেক চিল করবো আপনাদের সাথে, কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা মানে ফর মি আই হ্যাভ বিন ফেসিং দিস, মানে আমি এইভাবে ফেস করি, এই যে সবাই শুরুতে এমনি ভাবে, পরে দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হলে দেন ইটস এ ডিফারেন্স। আপনার ক্ষেত্রে এটা একটা অ্যাডিশনাল প্লাস পয়েন্ট, আপনার ভাইবটাই ওরকম। আমি ইভেন আমিও যখন জয়েন করি টেকনোনেক্স, আসার পরে আই থট যে না কনজারভেটিভ এনভায়রনমেন্ট পাবো, তারপরে এইচআর। আর আমার এখনো মনে আছে আপনি যখন আমাকে ইন্টারভিউতে যখন আমাকে টেকনিক্যাল কোয়েশ্চেন্স করছেন, ওটার পরে আই সর্ট অফ হ্যাড আমার মেন্টালি এভাবে সেট ছিল যে না হয়তো উনি অ্যাজ টেকনিক্যালি অনেক সেন, থিওরিটিক্যালি অনেক সেন, তো উনি হচ্ছে মানে আমার কি বলে 12টা বাজাবে সাম সর্ট। তো ওই রকম একটা প্রিপারেশন নিয়েই আসছিলাম, বাট না আসলে ট্রানজিশনটা ওয়াজ অ্যামেজিং। আমি মানে কি বলে টেকনোলজির আগেও এই ট্রানজিশনটা পাইনি, টেকনোলজির পরেও ট্রানজিশনটা পাইনি। আমার এখন যদি আমার মাথার উপরে কেউ নাই ডিরেক্টর, বাট ইয়া মানে এই ট্রানজিশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে নতুন জয়েন করার পরে ট্রানজিশনটা আসা মাত্র করে একজন যে না, ইউ নিড টু রিল্যাক্স আ বিট, দিস ইজ আ নিউ প্লেস, নিউ এনভায়রনমেন্ট, এরকম এনভায়রনমেন্ট এন্ড গেট ওইভাবে কাজে ঢোকা। এখন আরেকটু ভাই আমরা এবার অন্যদিকে যাই, যেহেতু এতক্ষণ কালচারের দিকে ছিলাম, এবার টেক ইন্ডাস্ট্রিতে আমরা সব থেকে বড় যে চ্যালেঞ্জটা ফেস করি রিক্রুটিং এর ক্ষেত্রে হচ্ছে রিমোট জব, হাইব্রিড জব, দি কালচার অফ রিমোট অ্যান্ড হাইব্রিড জব। আপনি হোয়াট ইজ ইয়োর স্ট্যান্ড পয়েন্ট? আগে আপনার স্ট্যান্ড পয়েন্টটা শুনি, তারপরে এবার আমরা পরে বলতে যাব। রিমোট জব, হাইব্রিড জব, বেসিক্যালি এটা আসলে খুব রিসেন্ট একটা আইডিয়া। কিছুদিন আগে এটা বা বিফোর কোভিড আমরা এটা ওই কথা চিন্তা করতাম না যে আমরা বেসিক্যালি রিমোটলি একটা কোম্পানি রান করতে পারে বা হাইব্রিড মোডে রান করতে পারে। তো এখন আমরা কিন্তু দেখছি যে মার্কেট প্লেস গুলাতে রিমোট জব অনেক আমরা দেখতে পাচ্ছি, হাইব্রিড মোডে অনেক কাজ দেখতে পাচ্ছি। এটা আসলে আপনার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেশনের আগে, গিগ ইকোনমি আপনার টপিকে ছিল, গিগ ইকোনমির একটা পার্ট, যে এখানে হচ্ছে আপনি ইকোনমির একটা নতুন ডাইমেনশন আমরা এটাকে বলতে পারি, একটা ইয়া বলতে পারি ক্যাটাগরি। এখানে তো আসলে ওই অনলাইন মার্কেট প্লেস গুলোতে যদি আপনি এখন যান, আপনি যদি ফাইবারে যান বা আপনি যদি আপওয়ার্কে যান, একটা সময় মনে করা হতো যে এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের সাইট। ইভেন এখনো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং ফাইবার অর আপওয়ার্ক, তারা কিন্তু বলে যে এটা ফ্রিল্যান্সিং সাইট। তো এটা যে বেসিক্যালি আপনার এই অনলাইন মার্কেট প্লেস, এই ধারণাটা কিন্তু অনেকের নাই। তো এইসব জায়গাগুলোতে আপনি জান, দেখবেন যে অনেক প্রজেক্ট আছে, অনেক কাজ আছে যেখানে আসলে এই টাইপের স্পেশালিটি টাইপের লোকগুলো খোঁজা হচ্ছে, যে হাইব্রিড মোডে কাজ করা, মানে রিমোট মোডে কাজ করার জন্য, যে তাদেরকে অন বিহেভ আপনি করে দিবেন। তো এখনকার জেনারেশনে যারা আছে তারা মনে করছে যে, অনেকেই মনে করছে যে এটা ইয়াংদের মধ্যে ট্রেন্ডটা বেশি। তারা মনে করে যে আমাকে 9টা-6টা জব করা, ঢাকা শহরের জ্যাম ঠেলে অফিসে যাওয়া, বা হচ্ছে অফিসের এত মানে রুলস রেগুলেশন ফলো করা, এটাকে তারা জাস্ট মনে করছে যে এটা মোটামুটি ইম্পসিবল একটা বিষয়, যে হোয়াই নট আমি রিমোটে কাজ করবো, যে আমি আমার মতো করে কাজ করবো, যখন ইচ্ছা কাজ করবো।
যেভাবে ইচ্ছা কাজ করবো, জাস্ট অন টাইম আমি ডেলিভারিটা দেবো। তো তারা যখন এই চিন্তাটা করে, এবং রিমোট জবের মাইগ্রেশন আরেকটা অনেক বড় কারণ হচ্ছে যে হ্যান্ডসাম স্যালারি অফারিং। অবশ্যই যে এখানে আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশের ডেভেলপারদের যে এভারেজ স্যালারি, এটা আমাদের ইন্ডিয়া থেকে অনেক অনেক কম। আপনি যদি থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়ার কথা চিন্তা করেন, তাদের থেকেও আমরা অনেক কম স্যালারি পে করি, এবং মোটামুটি কম স্যালারিতে আমরা ভালো ইঞ্জিনিয়ার হায়ার করতে পারি। এই কারণে দেখবেন যে রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইঞ্জিনিয়ার একটা মাইগ্রেশন হচ্ছে। তারা মালয়েশিয়া শিফট হচ্ছে, তারা আহ, আহ, দুবাইতে শিফট হচ্ছে, বিভিন্ন দেশে তারা শিফট হচ্ছে। আমরা টেকনোলজি থাকতে এরকম অনেকে দেখেছি, এরকম শিফটিংটা আমাদের চোখের সামনে। তো কেন ওই সকল কান্ট্রি থেকে আমাদের দেশ থেকে লোক নিচ্ছে? বিকজ আমরা এখানে লো স্যালারিতে বেস্ট ইঞ্জিনিয়ার প্রডিউস করছি, যেটা তাদের দেশে পসিবল না। এবং তারা হচ্ছে যে, এবং অনেক কোম্পানি আছে যারা আসলে তাদেরকে ওইভাবে তাদের কান্ট্রিতে নিয়ে যাওয়া তাদের পক্ষে পসিবল না। তো তারা যেটা করছে, তারা হচ্ছে রিমোটলি কাজ করার জন্য অফার তাদেরকে দিচ্ছে। তো তাদের দেশে ইঞ্জিনিয়ার হায়ার করতে গেলে যদি তাকে, মানে আমি আমাদের বাংলাদেশি টাকায় যদি বলে 3 থেকে 4 লাখ পে করতে হতো, সেটা একজন আমাদের দেশ থেকে যদি একজনকে কাউকে হায়ার করে তাকে 1 থেকে 1.5 লাখ টাকা দিলে হি উইল বি মোর দেন হ্যাপি। তো এটা হচ্ছে একটা কারণ যে একটা লুক্রেটিভ স্যালারি অফারিং এখানে আছে। সে তার একটা নিজের মতো একটা করে স্পেস তৈরি করার সুযোগ পাচ্ছে কাজ করার। এই সকল কারণে হচ্ছে রিমোট জব গুলো এখানে বেড়ে যাচ্ছে। বাট আপনি যদি সিনিয়রদের কথা চিন্তা করেন, যারা মোটামুটি 8-10 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, একটা লং টাইম তারা রিমোট জব করেছে, তারা কিন্তু আবার হচ্ছে সারপ্রাইজিংলি রিমোট জব ছেড়ে চলে আসতে চাচ্ছে। তো এটা কেন আসতে চাচ্ছে, এর পিছনেও আমি চিন্তা করেছি, কারণটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। তো রিমোট জব যারা করে নর্মালি হচ্ছে অফিস গুলাতে তাদেরকে নিতে চায় না। কেন নিতে চায় না এটা আপনিও জানেন, যে কোম্পানি সবসময় হচ্ছে রক্ষণশীল ভঙ্গিতে চিন্তা করে। তো সে চিন্তা করে যে একজন রিমোট ওয়ার্কারকে যদি আমি নেই, সে কিন্তু টাইম বের করতে পারলেই হচ্ছে সে আবার আরেক জায়গায় কাজ করার চেষ্টা করবে, আউট অফ অফিসে সে ওইসব প্রজেক্টে তার টাইম ইনভেস্ট করবে। তো যার কারণে যারা রিমোট একটা লং টাইম ধরে রিমোট কাজ করে, তারা যখন আবার ফিজিক্যাল অফিসে মুভ করতে চায়, তাদের কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়। তাদেরকে হচ্ছে অনেক বেশি কোয়েরির মুখোমুখি হতে হয়, কেন আপনি রিমোট করতেন বা কেন রিমোট অফিস ছাড়তে চাচ্ছেন। তো সিনিয়ররা একটা সময় গিয়ে যেটা হয় যে তারা হচ্ছে এটার উপর একটা আহ, বিরক্ত ভাব চলে আসে, আসবে না কেন? যে আপনি চিন্তা করেন যে তাকে সারাদিন অফিসে বসে থাকতে হচ্ছে, আত্মীয় স্বজন তাকে মনে করছে যে সে কিছুই করে না, বেকার বাসায় বসে আছে। তার যদি বাচ্চা কাচ্চা থাকে, তারা যদি প্রশ্ন করে, বাবা তুমি অফিসে যাও না কেন, সবার বাবারা তো অফিসে যায়। তো এই টাইপের অনেক কিছু থিং কিন্তু তার সামনে চলে আসে। তো সে তখন মনে করে যে না, আসলে লাইফে টাকা পয়সা সব না। তারা আসলে অনেক আনসোশালও হয়ে যায়, বরগুনে হয়ে যায়, মানুষের সাথে মিশতে ভুলে যায়। তখন তারা মনে করে যে না, আসলে এটাই লাইফ না, টাকা পয়সাই সব না। তখন তারা আবার ফিজিক্যাল অফিসের জন্য ট্রাই আউট শুরু করে। এরকম অনেক এক্সাম্পল আমরা দেখেছি। তো আর হাইব্রিড যেটা হয় সেটা হচ্ছে, তো আমরা জানি যে তাদেরকে হয়তো বা সপ্তাহে একটা পার্টিকুলার ডে, যে কয়েকটা ডে যেটাই যেতে হচ্ছে, বা আফটার বাকি দিনগুলা সে তার মতো করে বাসা থেকে কাজ করার সুযোগ পাচ্ছে। সরি, এটা কম্বিনেশন অফ ফিজিক্যাল এন্ড হোমওয়ার্কের একটা ভার্সন। এটাও কিন্তু আমাদের এখানে দেশে ভাই, এখন অনেক কমন। হ্যাঁ, হ্যাঁ, এখন আমার মোস্টলি টেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডু ইউ থিঙ্ক যে আসলে ম্যানেজমেন্টের আরো যেমন টেকনোনেক্সটা এটা ছিল না, মানে দে ওয়ার নট ওপেন টু ইট। মানে ওই দ্য হোল পার্সপেক্টিভ যে আওয়ারলি বেসিস করা বা টোটাল আওয়ার্স ইন আ মান্থ, এটা চিন্তা করা, এটা ছিলই না ভেরি ওপেন অ্যাবাউট ইট। তো এটা এরকম মেন্টালিটি কিন্তু আরো কোম্পানি আছে যে না, অফিসে আসতেই হবে আপনার, অ্যান্ড হাইব্রিড রোলেও ওপেন থাকে না। হ্যাঁ, সো ডু ইউ থিঙ্ক যে এটা, ডোন্ট ইউ থিঙ্ক যে দিস মেক্স আ কোম্পানি লেস কম্পিটিটিভ একটা মার্কেটে, যে না আমি এটা দিচ্ছি না, আমি রিমোটের চান্স দিচ্ছি না, হাইব্রিডের মডেলেরও চান্স দিচ্ছি না। আমি জানি যে আমাদের পরিচিত মানুষ টেকনোনিক্স ছেড়ে গেছে, হাইব্রিড রোল পজিশনে গেছে, যেখানে ইউনো যাচ্ছে 4 দিনে 1 দিন অফিসে যাচ্ছে। তো এই যে হোল কনসেপ্ট অফ রিমোট ওয়ার্ক, হাইব্রিড মডেল, এই যে গিগ ইকোনমি বলেন, এটা ইজ ইট রাইট যে আমরা আসলে যখন যে ইভেন হায়ার করতে চাই না যে না মাল্টিপল প্রজেক্টে কাজ করবে, মানে একটা মানুষ করতেই পারে এখন আসলে। এটা তো আমরা, সে যদি চায় সে অফিসের মধ্যে বসেও করতে পারে, সেটা সমস্যা নেই, কেউ তো সেটা মনিটর করতে পারবে না। এখন আমার সব থেকে বড় কনসার্ন হচ্ছে যে ইজ ইট অ্যাকচুয়ালি অল রাইট অ্যাজ একটা আমি যদি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পার্সপেক্টিভে চিন্তা করি, একটা ডিজাইনারের পার্সপেক্টিভে চিন্তা করি, আমি চাবো যে বাসায় বসে আমার সেট আপ দিয়ে করতে। হয়তো আমার অফিস আমাকে প্রপার সেট আপ দিতে পারছে না, আমি যেই
ডিভাইসটা ইউজ করতে যাচ্ছি যেটা আমার জন্য ইজিয়ার হবে, সেটা আমাকে দিতে পারতেছে না। তো এরকম অনেক বাইন্ডিংস থাকে। সব কোম্পানি যে হিউজ কোম্পানি এরকম না, ছোট কোম্পানিরা দেখা যায় প্রপার ডিভাইসেস দিতে পারে না, স্লো ডিভাইসেস দেয়। সো ইন দ্যাট কেস ডু ইউ থিঙ্ক যে মানে দ্য ইন্ডাস্ট্রিতে এই চেঞ্জটা কখনো বাংলাদেশে আসবে, বা এইটা কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এফিসিয়েন্সি নিয়ে আসবে? ফার্স্ট হচ্ছে যে এটা কি মানে ইজ ইট ফিজেবল আমাদের মানে মার্কেটে বা আমাদের দেশে এটা ফিজেবল কিনা, দ্যাটস কোয়েশ্চেন ওয়ান। টু হচ্ছে যে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি নিয়ে আসবে, নাকি ইটস মোর লাইক যে ইন দ্য লং রান যদি এটা কখনো আমাদের দেশের টেক মার্কেটে ইমপ্লিমেন্ট হয়ও প্রপারলি, তাহলে ইট ওয়ন্ট মানে বি ফ্রুটফুল, বা কোম্পানির আলটিমেটলি লসই হবে বা টার্নওভার রেট বেড়ে যাবে? আসলে এটা আমাদের দেশে কিন্তু অলরেডি চলছে। হ্যাঁ, আমরা যদি একটু দেখি বেশ কিছু মানে ইন্টারন্যাশনাল স্টার্ট আপ মানে ইন্টারন্যাশনাল কোম্পানির বাংলাদেশে কিন্তু ব্রাঞ্চ ওপেন হয়েছে, যারা হচ্ছে মোস্টলি রিমোটলি কাজ করে, হাইব্রিড মোডে কাজ করে। তো তারা কিন্তু এটা বাংলাদেশে অলরেডি করছে। হ্যাঁ, এবং এখানে যে বিষয়টা মনিটরিং, হ্যাঁ, মনিটরিং বিষয়টা হচ্ছে কিছু ম্যানেজমেন্ট মনে করে যে আমার চোখের সামনে থাকলে বসে থাকলেই কাজ হচ্ছে। আবার কিছু ম্যানেজমেন্টের থিঙ্কিং হচ্ছে গিয়ে সে যেখানে বসে কাজ করুক যখনই করুক তাই এটা আমার হেডেক না, আমি টাইমলি ডেলিভারি পেলে হচ্ছে। তো যারা করছে তারা কিন্তু এটাকে ওইভাবে মনিটরিংটা করতে পারছে। হ্যাঁ, ওইরকম মনিটরিং টুল তারা ইউজ করছে, তারা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল গুলা তারা ইউজ করছে। লাইভ হচ্ছে সেই প্রজেক্টের ট্র্যাকিং হচ্ছে যে কে কোন পজিশনে থাকার কথা, সে এখন কোথায়, তার প্রোগ্রেসটা কতটুকু হয়েছে। এই প্রোগ্রেস মনিটরিং গুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আপনি যদি প্রজেক্টের ডেডলাইনটাকে ওইভাবে টাইটলি ধরে রাখতে পারেন, প্রত্যেককে যদি বুস্ট আপ রাখতে পারেন, আমি মনে করি যে এটা ফিউচার ভালো। কারণ হচ্ছে আমরা যেই জেনারেশনের দিকে আগাচ্ছি, আম, আহ, আমাদেরকে সকলকেই ওই মুডে কম আর বেশি যেতে হবে, যে আমাদেরকে হাইব্রিডের সুযোগ দিতে হবে। আহ, এখন যারা ফ্রেশ গ্রাজুয়েটরা মার্কেটে আসছে, তারা ইন্টারভিউ শেষে যখন তাদেরকে স্কোপ মানে স্কোপ দেওয়া হয় যে আপনার কিছু জানতে চাওয়া আছে কিনা, তাদের ফার্স্ট একটা কমন কোয়েরি থাকে, এখানে কি হাইব্রিড কাজের সুযোগ আছে, এখানে কি রিমোট অপরচুনিটি আছে, আমি কি হোম অফিসের অপরচুনিটি পাবো। তো এটা কিন্তু একটা কমন কোয়েরি তাদের মধ্যে। দ্যাট মিনস তারা এই অপরচুনিটিটা চায়, এই অপরচুনিটিটা তারা হচ্ছে এক্সপেক্ট করছে কোম্পানিগুলোর কাছ থেকে। এখন কোম্পানিগুলো যদি এই অপরচুনিটিটা তাদের জন্য না নিয়ে আসে, আমরা যেটা দেখতে পাবো যে তারা হয়তো বা লোকাল কোম্পানিগুলো থেকে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নিবে এবং তারা হচ্ছে সেই বাইরের কোম্পানিগুলোতে দিকে যেতে চাবে যারা তাদেরকে অপরচুনিটি গুলো দিচ্ছে। তো আমি পার্সোনালি মনে করি যে এটা দেওয়া যেতে পারে যদি আপনি প্রপারলি তাদেরকে মনিটরিংটা করতে পারেন, আপনি যদি তাদেরকে আপনার কালচারের একটা পার্ট করতে পারেন, একটা প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট, একটা একটা ডাইনামিক টিমের পার্ট করতে পারেন, যেখানে টিম মেম্বারদের উপর আমাদের ট্রাস্ট থাকবে, রেসপেক্ট থাকবে। এবং আমরা এরকম একটা কোঅপারেটিভ টিম যেখানে আমরা বিলং করতে পারবো, যে আমরা আহ, একে অন্যের উপর ওই ট্রাস্টটা আমরা রাখতে পারবো যে হ্যাঁ, সে অন টাইমে কাজটা ডেলিভারি করবে। তো এটা পসিবল, আমি মনে করি এটা ফিউচার খুব ভালো, এবং আমাদের দেশে কোম্পানিগুলো তো আস্তে আস্তে আসলে এভাবে চিন্তা করা উচিত। But then again, bhai, মানে it's more like যে is it necessary for the management to understand this, or is it more like যে না আমার হচ্ছে একটা কোম্পানির HR gets the independence to make such decisions, because মানে দিন অবভিয়াসলি শেষে এটা হ্যাঁ অবভিয়াসলি বলেন এটা ভাই। এইচআর এর কাজ না, এটা কিন্তু ম্যানেজমেন্টকে বুঝতে হবে। হ্যাঁ, এইচআর এর কাজ হচ্ছে সর্বোচ্চ ম্যানেজমেন্টকে বোঝানো যে বেসিক্যালি হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, যে আমরা কেন মানে এটার গুরুত্বটা এবং এটার ইম্পর্টেন্সটা হচ্ছে ম্যানেজমেন্টের কাছে কনভে করা হচ্ছে এইচআর এর কাছে, পজিটিভ ওয়েতে ম্যানেজমেন্টকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এইচআর এর কাজ। ম্যানেজমেন্টেরও বোঝা উচিত যে এটা আসলে মানে যুগের চাহিদা, এটা এমন কোনো বিলাসিতা না অবশ্যই, যে অনেক ম্যানেজমেন্ট কিন্তু এটাকে বিলাসিতা মনে করে যে আমার এমপ্লয়ি কেন এটা চাই। তো এটা অবশ্যই এরকম কোনো মানে বলবো যে আকাশ কুসুম চাহিদা না, যেটা দেওয়া পসিবল না। এরকম অনেক এনভায়রনমেন্ট আছে। কোভিড এর সময় আমাদের একজন সিনিয়র শেয়ার করছিলেন, তার নিজের কোম্পানি আছে। তো উনি শেয়ার করছিলেন যে ফিজিক্যাল অফিসে যে কাজ ডেলিভারি হতো এক সপ্তাহে, তাদের কোভিড এর সময় ওই কাজ ডেলিভারি হতো 4 দিন। তো কিভাবে পসিবল? তখন ওইটা নিয়ে যখন সে এটা ডিগ ডাউন করে কারণটা বের করার চেষ্টা করলো, সে তখন দেখলো যে সারাদিন বাসায় অফিসে কিন্তু তাকে মাথায় রাখতে হতো যে অফিসে আসতেছি কাজ করার জন্য, করবো না, আস্তে আস্তে করি, সমস্যা নেই। কিন্তু বাসায় যখন তাকে কাজ করতে দেওয়া হলো, সে তখন দেখলো সারাদিনে কতক্ষণ বসে থাকা যায়, কতক্ষণই বা গল্প করা যায়, কতক্ষণ কি ফ্যামিলিকে টাইম দেওয়া যায়।
সে তখন চিন্তা করতো যে না, বরং ওই কাজ বাদ দিয়ে আমি বরং কাজে ফোকাস থাকি। ওই কাজের প্রতি ফোকাসটা কিন্তু আলটিমেটলি বেড়ে গেল, যেটা মনে করা হচ্ছিল যে নেগেটিভ হবে, হয়তো এক সপ্তাহের কাজ আমি 1.5 সপ্তাহ 2 সপ্তাহে ডেলিভারি করবো, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু রেজাল্ট পজিটিভ ছিল। তারা কিন্তু লেস দেন 1 উইকে সেই প্রজেক্ট কাজগুলো ডেলিভারি করা শুরু করেছিল। রাইট, লাইক ফ্লেক্সিবিলিটি মোর, মানে লাইক ইন্ডিপেন্ডেন্স দেওয়া, মানে যে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন সর্ট অফ এরকম একটা সিচুয়েশন হয়েছে। মোর ফ্লেক্সিবিলিটি ইউ গিভ, ততটাই তাদের উপরে রেসপন্সিবিলিটি চেপে যায় যে তুমি কিভাবে দিবা। কিভাবে হ্যাঁ, সো আই থিঙ্ক দ্যাটস সামথিং। এটা দেন अगेन ভাই আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, ইভেন আমরা যখন রিক্রুটিং করছি, এখনো যখন মানে আপনারা রিক্রুটিং করতে, আমি তো এখন আর টেক ইন্ডাস্ট্রিতে নাই, তো আমার টেক ইন্ডাস্ট্রির বাইরের এক্সপিরিয়েন্স অ্যাজ অফ নাও ইজ লাইক যে এখানেও কিন্তু সবাই হচ্ছে সেলস বলেন, প্রকিউরমেন্ট বলেন, সবাই কিন্তু ওই হাইব্রিড মডেলটা চায়, ওয়ার্ক ফ্রম হোম চায়। এখানে ইটস নট অনলি দ্য টেক পিপল হু আর ওয়ান্টিং ইট, ইটস অলসো দি রেগুলার এফএমসিজি বলেন, এফএমসিজিও শুনছি রিসেন্টলি সেম সিনারিও, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বললামই। তো দের আর পিপল আর ওয়ান্টিং ফ্লেক্সিবিলিটি, আর এটা একটা সিগনিফিকেন্ট বেনিফিট হিসেবে ইজ বিং কাউন্টেড। তো একটা বড় চ্যালেঞ্জ আপনার মনে হয় না যে অ্যাজ আ কোম্পানি যদি আমার এই বেনিফিটটা না থাকে, আই এম অলরেডি লুজিং দি গুড ট্যালেন্টস। এখন যারা অনেক অনেক ভালো, আমার মানে চোখে থাকা টেকনোলজিতে থাকা অবস্থায় চোখের সামনে দের ওয়ার আ লট অফ পিপল যারা একদম লাস্ট মোমেন্টে কি বলে না, যেহেতু নাই the remote work নাই বা হাইব্রিড নাই, so they are not open to work. তারা হয়তো পে কাট নিতে রাজি হয়েছিল, বাট তারা রিমোট না হলে করবেই না। সো আমার কোয়েরি, মানে আমার কোয়েশ্চেনটা এই জায়গায়, বা আমার মানে সব থেকে কোয়েশ্চেন অন ইটস মোর লাইক যে ইটস আ পার্সপেক্টিভ, যেটা খুবই স্যাড পার্সপেক্টিভ, যে গুড কোম্পানিজ দে উইল বি লুজিং গুড ট্যালেন্টস বিকজ অফ এই যে যদি এই বেনিফিট গুলো না থাকে। কারণ যদি রিমোট পার্সপেক্টিভ, আমার যেটা মনে হয় এখন কারেন্টলি টেক ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি লোকাল মার্কেটে যারা কাজ করছে, নো অফেন্স টু এনি প্রোগ্রামার আউট দেয়ার, বাট আমার মনে হয় যে অ্যাকচুয়ালি গুড অ্যামাউন্ট অফ ভালো ট্যালেন্ট যারা আছে তারা হচ্ছে অলরেডি রিমোট মোডে কাজ করতেছে, এন্ড এরকম কোম্পানিতে কাজ করতেছে যেখানে এই বেনিফিট গুলো অ্যাভেলেবল আছে। আমি মনে করি যে টেকনোনিক্স এর মতন কোম্পানিতে there might be good developers out there, but it's not being able to utilize the কি বলে এই বেনিফিট ছাড়া they won't be able to attract good talents in the long future. So মানে আমার শুধু এখানে স্যাড পার্টটা যে হচ্ছে ম্যানেজমেন্টের রিয়েলাইজেশন ক্যাপাসিটিটা কতটুকু কোহেসিভ এই পুরা হোল পার্সপেক্টিভ নিয়ে, যে না আমার কোম্পানি বড় করতে গেলে শুধু টাকা খরচ করলে হবে না, এট দ্য সেম টাইম আই হ্যাভ টু গিভ দেম বেনিফিটস। সো ইন দ্য লং রান ডোন্ট ইউ থিঙ্ক ছোটখাটো কোম্পানি যারা বেনিফিটটা দিতে পারবে না, দে ওয়ান্ট যে না আসে, তারা আলটিমেটলি ভালো ট্যালেন্ট পাচ্ছে না, তারা দে হ্যাভ টু সাফাইস উইথ হোয়াট এভার দে হ্যাভ, ওইটা নিয়ে দে হ্যাভ টু বিল্ড ইন, এন্ড তখনই দেখা যায় যে কালচার গুলো নষ্ট হয়ে যায়। ওই যে দিন শেষে ওই কালচারেরই কথা আসে। এখন অ্যাকাউন্টস এন্ড ফিনান্স ওই গ্রামের ওই দূর দূরান্তের গ্রামের থেকেও একজন করছে, আবার একটা ভালো ফ্যামিলি থেকে পড়াশোনা করে তারপরে হচ্ছে স্ট্রাগল করে সবকিছু দেখে ওই মেন্টালিটি বিল্ড করেও একটা ছেলে করছে। এখন যে হুট করে গ্রাম থেকে এসে এখানে করতেছে, সে কি সেই সেম এনভায়রনমেন্টে বিল্ড করতে পারবে তার আশেপাশে, নাকি সে হচ্ছে আরো একটা কি বলবো যে কনজাস্টেড নয়, ইটস মোর লাইক যে একটা সংকীর্ণ মেন্টালিটি যেটা বিল্ড করা, সেই মেন্টালিটিটা এখানে বিল্ড হচ্ছে। সো ইজ ইট লাইক যে রিসোর্সেস আর গোয়িং অ্যাওয়ে এখন বাংলাদেশি মার্কেটে? আমার মনে হয় যে বিপিওরা অলরেডি সব এই ভালোগুলারে রিক্রুট করে নিচ্ছে, কারণ কি রিমোটে তো কাজ করতেই পারবে। সো ইদার দে আর ওয়ার্কিং পার্ট টাইম অর ফুল টাইম ওভার দেয়ার। সো এটা ডোন্ট ইউ থিঙ্ক যে অলরেডি এই ছোটখাটো কোম্পানিগুলোর জন্য যারা প্রজেক্ট হাতে নিচ্ছে বা নিবে বা স্মল স্কেল, এরা আসলে ভালো ট্যালেন্ট নিয়ে কাজ করতে পারতেছে না? আছে হয়তো 3-4 জন আছে, দে অলসো ওয়ান্টিং টু, না এগুলো দিচ্ছে না আবার আমি চলে যাবো, রাখতে পারবে না ইন দ্য লং রান। আসলে একটা কোম্পানির রিসোর্স কয়েক ক্যাটাগরির হয়। কিছু রিসোর্স থাকে খুবই লয়াল কোম্পানির প্রতি, হোয়াট এভার দ্য ইস্যু ইজ দে উইল বি দেয়ার। তারা হচ্ছে কোম্পানিতে লং টাইমে থাকার নীতিতে বিশ্বাসী। কিছু রিসোর্স আছে যে আপনি যতদিন তাদেরকে ফেসিলিটেট করতে পারবেন, তাদেরকে আপনি মোটামুটি তাদের এক্সপেকটেশন মিট করবেন, ততদিন তারা থাকবে, এবং ভালো কোনো অপরচুনিটি আসলে তারা চলে যাবে। এবং থার্ড একটা ক্যাটাগরি আছে যারা আসা যাওয়ার মধ্যেই থাকবে। হ্যাঁ,
সো আমরা যেহেতু আসলে রিসোর্সের ক্যাটাগরি নিয়ে কথা বলছি না, আমরা চিন্তা করছি যে রিসোর্সকে অনবোর্ড মানে ভালো রিসোর্সকে অনবোর্ডিং করতে পারা, তাদেরকে রিটেন করতে পারা। তো এই ক্ষেত্রে আমরা যদি মডার্ন যে স্টাডি গুলা দেখি, ট্রেন্ড গুলা দেখি, এটার মধ্যে আপনার এই রিমোট অপরচুনিটি বা হাইব্রিড অপরচুনিটি কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। যদি কোম্পানিগুলো মনে করে যে আমি গুড রিসোর্স হায়ার করতে চাই, ভালো রিসোর্সকে অনবোর্ড করতে চাই, তাদেরকে রিটেনশনে রাখতে চাই, তো সেক্ষেত্রে আপনাকে ফুললি রিমোট না হোক, অ্যাটলিস্ট ফ্লেক্সিবল একটা ওয়ার্ক কালচার তাদেরকে দিতে হবে, সো যে তারা আহ, তাদের মতো করে একটা অফিস মেনটেন করতে পারে। ধরেন আপনার অফিস নয় আছে ট্রেডিশনাল অফিস, বাট আপনি এখানে এমন একটা করতে পারেন যে আপনার পিক আওয়ার কয়টা কাজের, লাইক হচ্ছে আপনি মনে করলেন যে দুপুর 12টা থেকে বিকাল 4টার মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হয়, তাহলে আপনি দুপুর 12টা থেকে বিকাল 4টা ম্যান্ডেটরি টাইম করে দেন। আপনি সকালে তাকে আর্লি জয়েন করে ইভিনিং আর্লি চলে যাওয়ার একটা অপরচুনিটি দিতে পারেন, বা সকালে আপনি লেট জয়েন করে ইভিনিং এ লেট আউট অপরচুনিটি তাকে দিতে পারেন। তো এই টাইপের অপরচুনিটি গুলো তারা পেলে তারা যেটা করতে পারে, তারা হচ্ছে তাদেরকে ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশনের যে সুযোগটা তারা আরো ভালো পায়। ওয়ার্ক লাইফ ব্যালেন্স কথাটা বলছি না, কারণ ওয়ার্ক লাইফ ব্যালেন্স বিষয়টা আসলে করলে ওই দিন আমাদের এক টিচার ক্লাসে মজা করে বলছিলেন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বেসিক্যালি এটা একটা নিড, এটা বাস্তবে এক্সিস্ট করে না, এটা একটা নিড। আমরা যেটা করতে পারি যে ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশনটা করতে পারি। তো এটা তাদের জন্য হবে যে তারা হয়তো বা একটা ট্রেনিং এ থাকে, তারা হয়তো বা তাদের ফ্যামিলিকে টাইম দিতে চায়। তো এই বিষয়টা কিন্তু তাদের কিছু অপরচুনিটি গুলো এনে দেয়। এবং আমরা যদি বাইরে দেখি, ইউরোপ আমেরিকাতে কিন্তু এই কালচার আরো ব্যাক যদি 15-20 বছর আগে শুরু হয়েছে, এটা আমাদের দেশে আনফরচুনেটলি এখনো শুরু হয়নি। আচ্ছা, আমরা মনে করছি বা আশা করছি এটা আমাদের দেশে শুরু হবে, কারণ এটা এই যুগের চাহিদা। আপনি যুগের ডিমান্ডকে ওভারলুক করতে পারবেন না, যদি করতে যান আপনি ওভারলুক হওয়ার পসিবিলিটিতে পড়ে যাবেন। এখানে ভাই আবার সেই মিলেনিয়াল জেনজির বিষয় চলে আসলো না? বিকজ ওই যে আমাদের দেশের ম্যানেজমেন্ট যেগুলা, এরা তো ভাবনা চিন্তাই ওইখানে, ওই আটকে আছে 80 দশকে এখনো ভাবনা চিন্তা। আমি বলবো না সবাই, আমার পরিচিত অনেকজন আছে যাদের মাইন্ডসেট ইজ ভেরি ডিফারেন্ট। আপনার কি বলে ম্যানেজমেন্টে যিনি আছেন ওনারই মাইন্ডসেট ইজ ভেরি ডিফারেন্ট। এন্ড তার উপর থেকে আমাদের দেশে যেখানে এইচআর এরই অটোনমি নাই বা তাদেরই একটা ডিসিশন মেক করার মতন ক্যাপাসিটি নাই, সেখানে ডোন্ট ইউ থিঙ্ক যে হচ্ছে ইমাজিনিং আ প্লেস, ততদিনে হয়তো আমার চুল পেকে যাবে, হয়তো যতদিনে আমাদের দেশে কমপ্লিটলি ইন্টিগ্রেট হবে রিমোট ওয়ার্ক কালচারটা বা হাইব্রিড। তাও আমি মনে হয় একটু বেশি তাড়াতাড়ি বলে ফেলছি। ডোন্ট ইউ থিঙ্ক যে একটা লেয়ার অফ ম্যানেজমেন্ট পার হয়ে যাওয়ার পরে তারপরে এটা ইমপ্লিমেন্টেশনটা হয়তো আমাদের দেশে হবে? আমি কিন্তু এত সুদূরপ্রসারী ভাবছি না, আমি মনে করছি আমরা আগামী 5 থেকে 10 বছর পরে এটা প্র্যাকটিক্যালি দেখতে পাবো হয়তো, কারণ এটা কি অলরেডি শুরু বলেন? হয়ে গিয়েছে। হ্যাঁ, অলরেডি কি শুরু হয়ে গিয়েছে, বিদেশি কোম্পানি আমাদের দেশে যারা অপারেট হচ্ছে তারা কিন্তু এই সেম মোডে অপারেশন চালাচ্ছে। তো আপনি যখন আপনি এক্সাম্পল চোখের সামনে পাবেন, আপনি একটা সময় গল্প শুনতেন ইউরোপ আমেরিকা এগুলো হয়, এখন আপনার দেশে হচ্ছে। যখন আপনার কাছে সেম অপরচুনিটি আরেকটা কোম্পানি আসবে, এবং যখন আপনার কোম্পানি থেকে রেগুলার রিসোর্স চলে যাবে, এবং যখন আপনি রুট কজ অ্যানালাইসিস করতে গিয়ে দেখবেন যে তারা আসলে ওই বেনিফিটটাই তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করছে, তাহলে আপনি তখন চিন্তা করবেন যে এই বেনিফিটটা দিতে গিয়ে কিন্তু আমাকে কোনো খরচ করতে হচ্ছে না, তাই না? আমি যদি তাদেরকে গ্র্যাচুইটি দিতে যাই, আমি যদি তাদেরকে অন্য যে কোনো মেডিকেল ফেসিলিটি দিতে চাই, কোম্পানির কিন্তু একটা খরচ আছে। কিন্তু আপনি যদি এই ওয়ার্ক টাইম ফ্লেক্সিবিলিটির কথা চিন্তা করেন, এটার জন্য কিন্তু কোম্পানির এক্সট্রা কোনো খরচ নাই। তো কেন কোম্পানি গুলো এটা দিবে না? যখন এই বিষয়টা প্রপারলি তারা চিন্তা করতে পারবে যে এই একটা সামান্য বিষয় যেটা কোনো কস্ট অকার করে না কোম্পানিতে, এই একটা বিষয় আমার এমপ্লয়ি মোটিভেশন, আমার এমপ্লয়ি রিটেনশন, আমার নতুন এমপ্লয়ির অ্যাট্রাকশনের পিছনে অনেক বড় একটা মোটিভ হিসেবে কাজ করে, তখন তারা এটা অবশ্যই করবে বলে আমি বিশ্বাস করি। আম- ওইটাই তো ভাই, 5-10 বছর পরে তো এমনি উপরের ম্যানেজার সবগুলো আল্লাহর কাছে চলে যাবে। না, এখানে আরেকটা বিষয় আছে কি, আমাদের এখানে যেটা আপনি বলছিলেন যে আমাদের এখানে ম্যানেজমেন্ট এখনো কিছুটা পুরোনো স্টাইলে চিন্তা করে, এবং আমাদের ম্যানেজাররাও এখনো ওই পুরোনো চিন্তা ভাবনাতে আছে যে আম, আহ, এইভাবে কাজ হয় না, কাজ চোখের সামনে হইতে হবে। তারা আসলে ওই প্রিন্সিপালটা এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি। কিন্তু সময় তো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? আমরা যে জেনারেশনটা এখন এন্ট্রি লেভেল মিড লেভেল থেকে সিনিয়র মিডের দিকে যাচ্ছি, বা সিনিয়র লেভেলে আমরা যখন যাচ্ছি, আমরা কিন্তু এই পজিটিভিটিটা ক্যারি করছি। হ্যাঁ,
টপ টু বটম আমরা হচ্ছে ক্যারি করছি। তো এরকম তো সব ইন্ডাস্ট্রিতেই হচ্ছে কম আর বেশি। তো যখন এই চেঞ্জটা তাদের হাত ধরেই আসবে। আমার আমার কেন জানি মনে হয় যে এখনো দ্য বিগ লিগ কোম্পানিজ, অর্থাৎ অনেক বড় কোম্পানি যারা, তারা এগুলো ইন্টিগ্রেট করতে পারতেছে, হয়তো বা ক্লোজ টু ডেভেলপড কোম্পানি যেগুলো আছে তারা এগুলো ইমপ্লিমেন্ট করতেছে। আমার কেন জানি মনে হয় যে দিস ইজ সামথিং যেটা আসলে ওই যে বললাম যে ম্যানেজারিয়াল মাইন্ডসেটটা ওইভাবে চেঞ্জ না হলে, মেট্রিক্স গুলো এভাবে চেঞ্জ না, আমি দোষ দিব এইচআর ডিপার্টমেন্টকেও দোষ দিব। আমাদের দেশে এইচআর ডিপার্টমেন্টকে ওইভাবে তৈরি করা হয় নাই। বিকজ আমার দেখা মতে এইচআর এ কাজ করে ওই যে কি বলে, কোনো এইচআর ব্যাকগ্রাউন্ডই নেই তার, সে হুট করে পিজিডি করে ঢুকে গেছে এইচআর এ, এরকম আছে। দেন মেজর কোর্সে হচ্ছে সে কোন একটা সাবজেক্ট এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ে এসে এইচআর এ ঢুকে গেছে। এরকম ব্যাকগ্রাউন্ড অফ এইচআর যদি থাকে তাহলে তাদের না মোটিভেশন থাকবে জব করার, দে উইল অনলি ওয়ার্ক ফর দি স্যালারি, তাদের কোনো ক্রিয়েটিভ সলিউশন নিয়ে আসার চিন্তা থাকবে না। আমার ডিরেক্টর যিনি, উনি সবসময় হি ওয়ান্টস ক্রিয়েটিভ সলিউশন, যে আচ্ছা ঠিক আছে এটা ইমপ্লিমেন্ট করবো, বা এটার ড্রব্যাকস কি থাকবে, এট দ্য সেম টাইম এটার কি বলে আরো কতটুকু ক্রিয়েটিভ ভাবে সলিউশন নিয়ে আসা যায় যেন এফিসিয়েন্সিটা বাড়ে। আলটিমেট গোল তো এফিসিয়েন্সি বাড়ানো। এই যে যে আমাদের ম্যানেজারদের যে মাইন্ডসেটটা, যে না সামনে বসে থাকলেই কাজ হবে, আমি সামনে বসে আপনার ফাঁকি দিতে পারি, আপনি তো কিছু করতে পারবেন না। তো এই এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য আই গেস আমি এইচআর, মানে আমাদের দেশের এইচআরদেরকেও ব্লেম করি যে না ঠিক আছে মেট্রিক্স গুলা শো করা যে না দিস ক্যান বি ডান। আফটার দ্যাট যদি না হয় তখন আসলে এইচআর কে ব্লেম করে লাভ নেই। আমার ক্লিয়ারলি মনে আছে যে আমরা উই ওয়ান্টেড টু ইমপ্লিমেন্ট আ লট অফ মেজার্স, সেগুলা দে আর নট ওপেন টু ইট, দ্যাটস এ হোল ডিফারেন্ট সিনারিও। বাট আই বিলিভ যে না আসলে আমাদের এইচআর দেরকেও ওই লেভেল অফ ক্রিয়েটিভ থিঙ্কিং এবং সে পলিশিং এর থ্রুতে পাঠানো উচিত যে টু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট নিউ সলিউশনস। নতুন কিছু তো আসলে নিয়ে আসলেই ম্যানেজমেন্ট কখনো অ্যাকসেপ্ট করবে না। এখন ওটা, এখন আমি দিব রিমোট, এখন এটার এগেনস্ট আমি মাপবো কিভাবে যে সে ঠিক মতন কাজ করতেছে, ওইটার সলিউশন তো এইচআর এরই নিয়ে যেতে হবে যে না আপনি এমনি দেখেন, এমনি মেজার করেন জন্য করতেছে কিনা। সো আই গেস সবকিছু হ্যান্ড ইন হ্যান্ড সর্ট অফ। অবশ্যই আমাদের দেশের প্রথম কথা হচ্ছে এইচআররা ওইভাবে এম্পাওয়ার্ডই না। আর আপনি যেটা বলছিলেন যে এইচআর ডিপার্টমেন্ট হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেখানে আপনি সব মানে ব্যাকগ্রাউন্ডের লোকজনই পাবেন। এটা বেসিক্যালি হচ্ছে একটা মানে মোস্ট অফ দ্য কোম্পানির ক্ষেত্রে এটা হচ্ছে স্বজন প্রীতির ডিপার্টমেন্ট, যাকে কোথাও সুট করা যাচ্ছে না তাকে এইচআর এ রাখে। তো সে মোটামুটি একটা পিজিডি করুক বা হচ্ছে একটা নাম পাওয়া এমবিএ করে আসুক বা নাই করুক, এইচআর এ কাজ করতে গেলে এটা কমনলি চিন্তা করা হয় যে এইচআর এ কাজ করতে গেলে আসলে এরকম পড়াশোনার দরকার নাই, আপনি কতটুকু এমপ্লয়ীদেরকে শাসন করতে পারলেন, ডমিনেট করতে পারলেন, এটাই আপনার মূল যোগ্যতা। এটা পারলে আপনি এইচআর এ কাজ করার জন্য মোস্ট সুইটেবল ওয়ান। দেন হচ্ছে তাকে অনবোর্ড করে দিয়ে দাও, এমপ্লয়ীর পিছনে লেগে থাকো, তাদেরকে শাসন করো, ডমিনেট করো, কাজ করো, তাদেরকে দিয়ে কাজ করিয়ে আনো। এটাই তাদেরকে মানে মনে দেওয়া হয়। কিন্তু এটা হ্যাঁ আপনি যেটা বললেন রাইট, এইচআর কে আসলে পজিটিভ ওয়েতে ম্যানেজমেন্টকে অ্যাপ্রোচ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। বিদেশি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি গুলা যদি এটাতে পারে, দেন আমরা কেন পারবো না। মোট কথা হচ্ছে ওই যে যেটা আমি অলরেডি বলেছি, আপনাকে মানে মিউচুয়াল ট্রাস্টটা থাকতে হবে এমপ্লয়ির মধ্যে, এমপ্লয়ি বসের মধ্যে, সাবঅর্ডিনেট এবং সিনিয়রের মধ্যে, যে সে আমার চোখে থাকুক বা না থাকুক সে আমার কাজটা অন টাইম আমাকে করে দিবে, এই বিষয়টুকু তার মধ্যে আমার থাকতে হবে, রাখতে হবে। এবং প্রপারলি সেটা ট্র্যাক করার মতো টুলস টেকনিক্স এগুলো ইউজ করতে হবে। এখানে আরেকটা যে যে বিষয়টা থাকে ভাই, যে হচ্ছে আমরা যদি নট মেট্রিক্স তো আনলাম, দ্যাটস এ ডিফারেন্ট কেস। কি যেন একটা বলতাম, ভুলে গেছি আমি, মাথায় আসলো, কি অবস্থা। এই যে এটা, ও রাইট। তো টেকনোনিক্সে থাকতে আমি মনে হয় টেক ট্যালেন্টের থেকে এইচআর রিক্রুট করতে গিয়ে বেশি প্যারা খাইছি। টেক তো তাও ইজ লাইক যে, হ্যাঁ মানে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদেরকে হায়ার করতে আমি কম প্যারা খাইছি, আচ্ছা, রাদার দেন এইচআর এইচআর হায়ার করতে গিয়ে আমি আরো বেশি প্যারা খাইছি। যখন আমাদের টিমটা বড় করার প্ল্যান হচ্ছিল, তখন যেই সব আপনি তো দেখছেনই, যেই সিভি, তারপর সিভি হইলো, এবার এসেছে ইন্টারভিউ, মাশাআল্লাহ, মানে আই ওয়াজ ফিলিং লাইক যে কারা আছে ইন্ডাস্ট্রিতে, আমি ঢুকলাম কোন ইন্ডাস্ট্রিতে। দেন দেখবেন ওই যে আপনাকে যেটা বললাম। হ্যাঁ ভাই বল। আপনাকে যখন অনবোর্ড করে আপনাকে বলেছিলাম হয়তো পারি যে আমি মোর দেন 2000 সিভি ওয়ান বাই ওয়ান চেক করেছি, ওয়ান বাই ওয়ান চেক করেছি। এবং হচ্ছে সেখান থেকে আমি আপনি সহ টোটাল হচ্ছে 10 জনকে হচ্ছে
ইন্টারভিউ করেছি। হ্যাঁ, তো ওই রিটেনের পরে হচ্ছে ইন্টারভিউ করেছি, এবং আমি বলবো যে ওই 10 জনের মোটামুটি এই রোলটা প্লে করার মতো 3 জনের এবিলিটি ছিল, 10 জনের মধ্যে আউট অফ 10। 2000 সিভি থেকে কিন্তু সেটা কনভার্ট হয়েছে ছিল অনলি 10। এটা কিন্তু অনেক বড় একটা বলবো যে 1990টাই কিন্তু সেখানে বাদ পড়েছে। যদি আমি 2000 বলি, সেখানে 2000-এর বেশি সিভি ছিল। তো আপনি যখন নন টেকনিক্যালে হায়ার করবেন তখন আসলে আপনার অপশনস অনেক বেশি থাকে, কিন্তু চ্যালেঞ্জও তার সাথে অনেক বেশি। বিকজ আপনার বিশেষ করে যদি আমরা আমাদের ইন্ডাস্ট্রির কথা বলি, টেকনিক্যাল ডোমেনের কথা বলি, আমরা যেটা সবচেয়ে বেশি ফেস করেছি, তার হয়তো অভিজ্ঞতা আছে কিন্তু তার হচ্ছে সে অথরিটিটা না থাকার কারণে সে হয়তো ওই লেভেলে গিয়ে কাজ করে নাই, সে শুধু হচ্ছে ম্যানেজমেন্টের ডিসিশনকে এক্সিকিউট করেছে। এই টাইপের এইচআর কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি। শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না, যে কোনো ইন্ডাস্ট্রিতে হচ্ছে শুধু এক্সিকিউট করেছে এই টাইপের রিসোর্স হচ্ছে সবচেয়ে বেশি। তো আপনি যদি চিন্তা করেন যে সে মোটামুটি হ্যান্ডস অন কাজ করে এসেছে বা সে এটা জানে হাউ টু এক্সিকিউট, হাউ টু ডেলিগেট, মানে তাকে বলে দিবেন এটা করো, সেটা করে নিয়ে আসবে, এরকম এক্সপেকটেশন নিয়ে যদি আপনি মানে রিসোর্স খুঁজেন, আপনি হতাশ হবেন। কারণ এরকম খুবই কম আছে ইন্ডাস্ট্রিতে বা মানে জব মার্কেটে। তারা মনে করে তারা কাজ অবশ্যই করেছে, কিন্তু তারা আসলে উইথ ফ্রিডম তারা ওই কাজটা করেনি, তাদেরকে যেভাবে করতে বলা হয়েছে তারা শুধু সেটা এক্সিকিউট করেছে। ওকে ভাই, আমরা আই গেস সেশনটা ক্লোজে নিয়ে আসি আস্তে ধীরে, বিকজ কালকে দুজনেরই অফিস আছে, আপনিও ঘুমাবেন আমিও ঘুমাবো, অফিস আছে দুজনেরই। অলদো আমরা সব পয়েন্টগুলো কভার করি নাই, বাট ভালো হয়েছে আসলে, তাহলে আমাদের আরো ডিটেলে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলার আমরা চান্স পাবো। এন্ড হোপফুলি আমরা নেক্সট বার থেকে আমাদের সাথে অ্যাডিশনাল একজন গেস্টকে নিয়ে আসবো, বিকজ আমার মনে হয় যে আমরা এইচআর পার্সপেক্টিভটা দেখছি, এমপ্লয়ি পার্সপেক্টিভটাও দেখা উচিত, তারাও অ্যাকচুয়ালি তাদের এন্ডে কিভাবে চিন্তা করে। হোপফুলি উই উইল বি গেটিং সামওয়ান অ্যাজ এ গেস্ট ইন দ্য নেক্সট সেশন। তো আপনার এন্ডে ভাই ক্লোজিং কোনো স্টেটমেন্ট থাকলে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। না, ক্লোজিং স্টেটমেন্ট নাই, আমাদের তো প্ল্যান আছে, মানে কি কি বিষয়ে হয়তো বা বলবো। হ্যাঁ, এটা ভালো আইডিয়া, আমাদের সাথে একজন গেস্ট থাকলে আমরা দুজনই যেহেতু এইচআরপি করবো, এমপ্লয়ি পার্সপেক্টিভ থেকে আমাদের চিন্তা করা হয়তো বা যতটুকু মনে করছি যে করি, আমরাও যদিও আমরা এইচআর হলো আমরা এমপ্লয়ি, বাট আমরা কিন্তু কখনো জেনারেল এমপ্লয়ির ভিউটা কখনো দেখি না। আমরা চিন্তা করি, আমরা কিন্তু সবাইকে কোম্পানির দৃষ্টিভঙ্গি থেকে জাজ করা বা বোঝার চেষ্টা করে থাকি কখনো। আমিও যে একটা মানুষ, আমরা কিন্তু ওইভাবে কখনো চিন্তা করি না যে আমি কিভাবে ইভালুয়েট করছি। আমাদের বাই ডিফল্ট চিন্তাটা চলে আসে যে কোম্পানি কিভাবে ইভালুয়েট করতে চাচ্ছে। হ্যাঁ, এটা ভালো আইডিয়া, বেশ হিসেবে অবশ্যই একজনকে অ্যাড করতে পারি। অলসো আমার প্ল্যান আছে ইনশাল্লাহ, যেহেতু আমাদের প্রোফাইলে অনেকজন আমাদের পরিচিত কলিগ আছে, এক্স কলিগ আছে আমাদের, তো ওয়াই নট আমরা একটা মান্থলি একটা আড্ডা সেশন করব, সবাইকে একসাথে নিয়ে এসে উই উইল অল হ্যাভ, যেহেতু ফিজিক্যালি যদি না যেতে পারি, হয়তো অনলাইনে সবাই একসাথে হলাম 1 ঘন্টার জন্য, হয়ে সবার ইনসাইটস আমরা শুনলাম একজন আরেকজনের সাথে, ওয়াই নট ওটা হয়তো বা লাইভ না কি আমরা ক্লোজড রাখলাম, দ্যাটস আ হোল ডিফারেন্ট থিং। সো এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ যারা ভিউয়ার ছিলেন, আদৌ ছিল আমাদের মনে হয় পিক ভিউয়ার উঠছে 10 জন, which is good for a pilot session. So আমাদের তো এটা উদ্দেশ্য পাইলটিং, এটা আমরা শুরু করেছি, ভালো কিছু হবে সব ইনশাআল্লাহ, দেখা যাক। সো থ্যাংক ইউ আজকে যারাই কমেন্ট করেছেন। রিপন ভাই, আপনার কমেন্টটা পড়ে আমরা আসলে রিপন ভাই লিখছে, থ্যাংক ইউ সো মাচ ফর ক্রিয়েটিং সাচ অ্যান ইন্সপায়ারিং and insightful podcast. Your content has been a source of knowledge, entertainment and motivation for us. Thanks again. আমি জানি না আপনি চ্যাট জিপিটি দিছেন কিনা, but thank you so much. Thank you so much for your comment. আর আমি জানি না কতটুকু এনজয়মেন্ট আমরা দিতে পারছি আর কতটুকু ইনসাইটফুল ছিল। হোপফুলি আমরা নেক্সট সেশনগুলো থেকে আরেকটু উইল ডাইভ ডাউন ডিপ, আমরা আরেকটু আমাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স গুলো নিয়ে আসার চেষ্টা করবো। দিস ওয়াজ এ পাইলট সেশন, সো আপনারা সবাই মোটামুটি বুঝতে পারছেন যে উই ওয়ান্ট ইউর সাপোর্ট, আপনারা সাথে থাকেন। হোপফুলি আমরা আরো বেটার কন্টেন্টস, আরো বেটার ইন্ডাস্ট্রি এক্সপার্টস সবাইকে নিয়ে আসবো। উইল ট্রাই আওয়ার বেস্ট যে আপনারা একটা প্রপার ফিডব্যাক অ্যাবাউট দ্য হোল কর্পোরেট ইন্ডাস্ট্রি কিভাবে চলছে, হাউ ইট ইজ, কার কোথায় মেন্টালিটি কেমন, সবার সাথে আপনারা এখানে নেটওয়ার্কিং করতে পারেন থ্রু আওয়ার সেশন। সো প্লিজ স্টে উইথ আস, and hopefully
in near future we'll do something way much more better. And thank you so much ইকবাল ভাই আসার জন্য। আমরা এটা দিস ইজ দি ফার্স্ট, আই হোপ যে আপনি প্রত্যেকটা সেশনেই থাকবেন অ্যান্ড কি বলে সবাইকে রোস্টিং করবেন, গ্রিলিং করবেন, যারা গেস্ট আসবে তাদের কাছ থেকে একটু ইনফরমেশন বের করে নেবেন। and yes, I really want যে এই বিয়ন্ড দ্য কিউবিকল এই জিনিসটা, হোল কনসেপ্টটা আরো বড় হোক। কারণ আসলে অফিসে অনেক কিছুই বলা যায় না, অফিসের বাইরে এসে অনেক কথা বলা যায়, ভিউজ শেয়ার করা যায়। সো ওয়াই নট দ্যাট? ইটস আ প্লেস অফ লার্নিং। So yes, and thank you so much যারা যারা দেখেছেন। Thank you all for the reactions and all the comments. আপনাদের এক্স কলিগ সবাইকে, সাইম ভাইকে মিস করি, ইভান ভাই তো পিকনিকে ছিলেন, জনি ভাই থ্যাংক ইউ ফর কমেন্টিং অ্যাজ ওয়েল। আপনারা সাথে থাকেন সবাই, ইনশাল্লাহ আমরা আবার আরেকটা নেক্সট উইক না হলেও হয়তো বা পরের উইকে উইল ব্রিং সামথিং নিউ। থ্যাংক ইউ সো মাচ, আই এম টেকিং মাই লিভ। ইকবাল ভাইও প্রবলি নিবেন, and wishing you all the very best, guys. See you all in the next session. Bye bye from Beyond the Cubicle. Thank you.